তো আজকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের স্পয়লার ফিল্ড কনভারসেশনে। ধুরন্ধর পার্ট 2 নিয়ে আমরা ধুরন্ধর 2 নিয়ে ডিটেলে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো যারা এখনো সিনেমাটা দেখেননি তারা ভিডিও থেকে দূরে থাকুন, দেখে আসার পরবর্তীতে এই ভিডিওটা চেক আউট করুন। আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিলাম, কমেন্টে এসে কেউ গালাগালি দেবেন না, এবং এতক্ষণ অনেকে দেখে ফেলেছেন। তো কিরকম এক্সপিরিয়েন্স হলো, থিয়েটার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, আগে রূপমকে দিয়ে শুরু করবো। রূপম আমাকে ফোন করছিল, তখন আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আমি সাগর নীলকে ফোন করলাম, সবার থেকে জেনে নিলাম। মোটামুটি সবাইকারই দেরি হয়েছিল, এটা আমরা প্রত্যেকে জানি। রূপম, তোমার এক্সপিরিয়েন্স বলো, হলের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? দেখো, সব থেকে দেরি হয়েছিল আমাদের হলে। ঠিক আছে, আমাদের হলে মানে সব হলে মোটামুটি ঢুকে গেছে, আমাদের হলে তখনও বলছে যে শো নাও চলতে পারে। এবং তখনই একটা নরেন্দ্রপুরে একটা স্ট্যাটাস আপডেট করে যে বহু জায়গায় তাদের মানে এসবিএফ এর বহু জায়গায় শো কিন্তু ক্যান্সেল হতে পারে। এবার ওটা দেখার পরে না আমার চাপ হয়ে গেছে যে ভাই, এর আগে ইয়ের সময়, ফাইটারের সময় এবং সূর্যবংশীর সময় আমার সেম এক্সপিরিয়েন্স আছে। এবার লোকেরা তখন মানে একটা ভিড় হট্টগোল হবে, সেই সময় বলছে না আপনারা চলে আসুন চলে আসুন। এবার আমি অডিয়েন্সকে মানে এটাই বলবো যে এরকম ধরনের ছবির ক্ষেত্রে এই ঢুকে বসে এই ফোন টোন বের করা, রেকর্ড করা, মানে কি হবে সব করে, এটা বেকার। একটা তুমি ছবি টবি তুলে ঠিক আছে, এবার আমার পাশে যারা বসেছিল তারা পারলে পুরো ছবিটাই ফোনে রেকর্ড করে, যেটা খুব অদ্ভুত আর কি। কিন্তু আমি তোমাকে বলছি, ছবির সেকেন্ড হাফে এত সিটি হাততালি পড়েছে, যেরকম ভাবে লোকে চিয়ার আপ করেছে, এবং শেষ ভাগে তো ওরা লোকেরা এই ও হো এই যে ব্যাপারটা না, এটা আমার হেভি লাগে। এবং যখন এটা অডিয়েন্সের মধ্যে হতে থাকে এই পরিমাণে হচ্ছে, সেটা আমি ভীষণ এনজয় করি। এবার একটা জিনিস হয় দেখবে, আমরা একটু আগে থেকে বুঝতে পারি, তোরা ও এর উপরে উঠলে না পিছনে সবাই ওর ও করছে। এটা আমি যখন করছিলাম কালকে হচ্ছিল, ভাল লাগছিল। তো অডিয়েন্সের রিয়াকশন খুব ভালো ছিল, মানে ভীষণ ভালো ছিল। অডিয়েন্স যেরকম ভাবে প্রত্যেকটা সিকোয়েন্সে এত হাততালি দিয়েছে, মজা পেয়েছে। তো হল একই হাউসফুল, তার মধ্যে এরকম রিয়াকশন খুব খুব ভালো। সাগরনীল, এবং তোমার তোমার হলে মনে না, হয় কেউ আমার হাততালি দেয়? আমার সম্পূর্ণ উল্টো। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি দেখলাম যে অডিয়েন্স আমাকে খানিকটা ভুলই বুঝেছে। আমি যেটা কালকে দেখবে কুইক রিয়াকশন তোমরা দেখেছো কিনা আমার জানি না। আমি 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 দেখেছি, আমি শুরুতেই দেখেছি। বলেছি যে আমার আমার হলে না অডিয়েন্স মানে রিয়াক্টই করছে না। আমি বুঝতে পারছি না যে কেন রিয়াক্ট করছে না, কারণ আমি তো মানে দেখো, আমরা এতদিন ধরে সিনেমা দেখি, আমরা বুঝতে পারি যে কোথায় সিটিটা পড়বে, কিন্তু তারপরেও দেখি সিটি পড়ছে না। এবার আমি অ্যাকচুয়ালি আমার হলে যারা ফেলো মানে আর কি অডিয়েন্স ছিল, তাদেরকে ক্রিটিসাইজ করেছি আমি যে ভাই একটু সিটি ফিটি মার, কি হচ্ছে? মানে 400 টাকা টিকিট দিয়ে এসছি বলে কি এতই এলিট ক্লাস হয়ে গেছি যে সিটি মারতে গিয়ে অসুবিধা লাগছে? ঠিক আছে, তো সেইটা আমি অ্যাড্রেস করছিলাম। আমি দেখলাম যে অডিয়েন্স ভেবেছে এটা মধ্যে আমি সিনেমার সমালোচনা করছি। এদিকে আমি ভিডিওতে পরিষ্কার বলেছি যে এটা কিন্তু সিনেমার সমালোচনা নয়, এটা আমি অডিয়েন্সকে ক্রিটিসাইজ করছি যে কেন সিটি মারছে না কেন। তো রথীন্দ্রতে আমার সঙ্গে কালকে অনেকের দেখা হয়েছিল। আমি শিওর যে এখানে দর্শকেরা এসে কমেন্ট করবে, তারা নিজেরা বলুক, রথীন্দ্র দর্শকেরা যারা ফার্স্ট শোটা দেখেছে কালকে 5টায়, আমি দেখছি যে মানে একটা জায়গাতে অ্যাকচুয়ালি অডিয়েন্স রিয়াক্ট করেছে, দুটো জায়গাতে। একটা হচ্ছে যেখানে নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে, অডিয়েন্স রিয়াক্ট করেছে। আরেকটা জায়গা নরেন্দ্র হচ্ছে মোদী যেখানে সব থেকে বেশি হাততালি পড়েছে, বাকি হ্যাঁ, সব হ্যাঁ, ক্যামিও ব্যামিও যে সব সিন বাদ একদম দাও, নরেন্দ্র মোদী সব থেকে বেশি হাততালি পড়েছে। একদম। এবং তার সঙ্গে সঙ্গে একটা টুইস্ট রয়েছে। আচ্ছা, আমরা তো স্পয়লার দিয়ে আলোচনা করছি তো, হ্যাঁ, হ্যাঁ, তাও হ্যাঁ। আমি এখন মানে লাস্টে যে একদম টুইস্টটা আসে অ্যাকচুয়ালি। ওই টুইস্টে বলবো না, ওই টুইস্টে ছেড়ে দিই, ওই টুইস্টে বলার দরকার নেই, ওটা ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই যে লাস্টের যে তবে টুইস্টটা আসে, ওই তবে টুইস্টটা কিন্তু ওই অ্যাকচুয়ালি ভালো টুইস্টটা, টুইস্ট ছিল। ওই টুইস্টটা হেভি টুইস্ট, এবং ওই টুইস্টের ফলো আপটাও হেভি। মানে ওর ফলো আপে যে আরেকটা জিনিস রিভিল করে, যখন রণবীর সিং গাড়ি থেকে নামছে, বলছে এক হি সির্ফ মেরা আফসোস রহ গয়া, मैं इसको मान नहीं पाया। তখন এবং তখন সঙ্গে সঙ্গে ওকে ছবিটা দেখাচ্ছে। ও ওই জায়গাটা এবং ক্লাস। এই আমি বলছি এই যে আদিত্য ধরের পিক ডিটেলিং, রূপম দা আদিত্য ধরের পিক ডিটেলিং দেখবে। আগে একটা দৃশ্য ছোট্ট মনোলগে রয়েছে হ্যান্ডশেক ছবির সামনে, দুর্দান্ত কিন্তু। না না, ওর যে ওই যে ছবিটা, ওই হ্যান্ডশেক করার যে ছবিটা, ওটা দেখবে হ্যাঁ, গ্রিন স্ক্রিনে একটা বানিয়ে রেখেছে, তা সেখানে বানিয়ে যে রেখেছিল। লিডারের সাথে ও টাই আপ করে, তারটা বসিয়ে দেয়। যেরকম ওই এবং লাগের রকম মুন্না ভাইতে করতো না গো আরে বোমালি বোমানি নাকি ছবি তুলে রাখতো সবার সাথে, ওই রকম ব্যাপারটা অনেকটা। এবং তুমি দেখো, ছবি দেখার সময় কিন্তু মনে হয় যে এটাকে একটা মানে কমেডি মোমেন্ট হিসেবে ঢুকিয়েছে, এটাকে রাখার খুব একটা দরকার ছিল না। এবং যখন বিষয়টা রিভিলও করছে, তখন কিন্তু ওই সিনটা দেখাচ্ছে না, কিন্তু যারা ওটা মানে দেখে নেবে তাদের পরে রেজিস্টার করবে যে ওর সাথে তো যে বর্তমানে প্রাইম মিনিস্টার হলো, সে দেখা করলো না, কথাও বললো না, কিন্তু মালটার ঘরে একটা ছবি চলে এসেছে এবং নিচে দেখা যাচ্ছে যে একটা মালটা একটা ব্ল্যাঙ্ক একটা ছবি রেখেছে। আমি ওটাতে যা মস্তি পেয়েছি, টুইস্টটা বিভৎস ওয়ার্ক করেছে। টুইস্টটা লোকে সিটি হাততালি যা করেছিল, ওই দাঁড়িয়ে পড়েছে লোকে ওই টুইস্ট, ওই জায়গাটা হেভি মস্তি না না, দিয়েছে টুইস্টটা। ওর পরে যে ত্রিদেবের যে গানটা চলে না, ও ওটা কেন দিয়েছে জানো তো? ওই গানটাকে কেন প্লেস, তুমি দেখো প্রত্যেকটা গানে একটা সিগনিফিকেন্স আছে।
যেহেতু ত্রিদেবের গানটাতে সঙ্গীতা বিজলানি ছিল, এবং সঙ্গীতা বিজলানির সাথে তো আজারউদ্দিনেরও ছিল, ঠিক আছে। আর তার পরবর্তীতে হয়েছিল কি, যে আই থিঙ্ক সঙ্গীতা বিজলানি না আর আরেকটা কার সাথে দাউদেরও প্রেম ছিল, মন্দাকিনীর সাথে তো ছিলই, ছেড়ে দাও, ওটা তো খুব ফেমাস। বাট ওই জন্যই আর কি ওইখানে কিন্তু ওইটা গানটা দিয়েছে, ত্রিদেবের গানটা। বা সঞ্জয় দত্তের গানটা যখন দিয়েছে তাম্মা তাম্মা, সঞ্জয় দত্তেরটা তো তাম্মা তাম্মা দিয়েছে। থানেদারে। গানের ভিউজ গুলো খুব ভালো। হ্যাঁ, একদম। গানের ইউজ খুব ভালো, খুব ভালো। যাই হোক, আমরা আরে এবার দেখো, ছবি নিয়ে আমি বলছি, যেখানে বাজিগারকে ট্রিবিউট দিয়েছে, বাজিগারের গানটাকে যেভাবে ইউজ করছে, ঢোল ফোল দিয়ে বাজাচ্ছে, না ওই এটা জায়গাটা কিন্তু হেভি একটা অদ্ভুত, না এটা কিন্তু একটা অদ্ভুত, মানে ধরে নাও পাকিস্তানের এই সমস্ত যারা টেররিস্ট তারা হ্যাঁ। একদিকে তো ইন্ডিয়ার 12টা বাজাচ্ছে, এদিকে বলিউডেরই গানে নাচছে। এটা কিন্তু একটা অদ্ভুত হিপোক্রিসি। তো মানে ওটা আরে ভালো ওদের দেখিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে ওদের ওখানে যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, এই ব্যাপারটা তুমি সব থেকে ভালো কিসে দেখতে পাবে জানো? ফিল্মিস্তান বলে একটা ছবি আছে, 2014 সালের ছবি, ফিল্মিস্তান, ঠিক আছে। শারি ভাসমির প্রথম দিককার ছবি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, নিতিন কাক্কর ডিরেক্ট করেছিল। এই ছবিটা দেখবো, ওটা খুব কমেডি ছবি। বাট ওখানে গল্পটা হচ্ছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঠিক আছে, অ্যাক্টর হতে চায়, অ্যাসপায়ারিং অ্যাক্টর, সে কিছু ভাবে আর কি ফেসে যায়, টেররিস্টরা ওকে ধরে নেয়। কুমুদ মিশ্রা হচ্ছে টেররিস্ট, এবার ওকে ধরে রেখে দেয় একটা গ্রামের মধ্যে। এইবার টেররিস্টটা কি করে, ও সিনেমা যেহেতু করতো, তো ওখানে গ্রামের একটা লোকের সাথে ওর বন্ধুত্ব হয় যে ডিভিডি পাইরেসি করে। এবার ও তো যেহেতু খুব ফিল্মি, এবার ও মজা করতে থাকে, তো গ্রামের লোকেরা ওকে প্রচন্ড ভালোবাসতে শুরু করে। তো সবাই এবার চেষ্টা করছে যাতে ও পালিয়ে যেতে পারে টেররিস্টার থেকে, বুঝতে পারলে তো? সেটা নিয়ে গল্পটা ছিল। দেখো ফিল্মিস্তান ছবিটা, খুব আন্ডাররেটেড ছবি, এখন জানি না কোথায় অ্যাভেলেবেল আছে, একটা টাইমে নেটফ্লিক্সে ছিল। তো ওই সিনেমাটাতে না এই ব্যাপারটা খুব ভালো করে দেখিয়েছিল, খুব ভালো করে দেখিয়েছিল যে মানে ওখানে যে মানে ওদের নিজস্ব সিনেমা চলে না, বলিউডের সিনেমা কতটা চলে, এবং যেগুলো রিলিজ করে না না ওখানে, সেটা মারাত্মক লেভেলে পাইরেসিও হয়। এই যে ধুরন্ধর 1 বা 2 যে ধরো রিলিজ করেনি তো, কিন্তু পাকিস্তানে মারাত্মক লেভেলে ডাউনলোড হয়েছে ধুরন্ধর 1, লোকে প্রচুর দেখেছে। তো এইটাও কিন্তু হয় আর কি। তো ওখানে বলিউড সিনেমার প্রচন্ড ডিমান্ড আছে, হিউজ ডিমান্ড, কারণ ওদের নিজের ইন্ডাস্ট্রি তো কিছু ভালো সেরকম বানাতে পারে না, মানে এক একটা এক্সেপশন। বাট বাকি তো এমনিতে ওভারঅল ভালো হয় না, মানে মানে ইন্ডাস্ট্রি কিছু নেই অ্যাজ সাচ। তো সেখান থেকে আর কি বলিউড সিনেমার প্রচন্ড ডিমান্ড রয়েছে, তাই জন্যই গানগুলো ওখানে বসছে আর কি, ওরা শুনছে বা যাই করছে, ওটা ওই জন্য লজিক্যালি জাস্টিফাইড আর কি। না রণবীর সিং দেখো একটা কথা বলেছে, এখান থেকে আমাদের আলোচনা ধুরন্ধরকে নিয়ে, সিনেমাটাকে নিয়ে শুরু করি। রণবীর সিং একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইন্ডিয়ান সিনেমার যে ফিউচার, সেটা অ্যাকচুয়ালি এবার ধুরন্ধর 2 সেট করবে আর কি, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি ডায়লগ রয়েছে যে পাকিস্তানের পলিটিক্স কি হবে সেটা আবার ইন্ডিয়া ঠিক করবে। তো সেটাকে আর কি, যেহেতু এত সাকসেস পাচ্ছে এরকম অ্যাডভান্স বুকিং, তো রণবীর সিং এটা বলেছে। তোমরা কি একমত? কারণ যে সাকসেসটা ধুরন্ধর 2 পাচ্ছে সেটা আনরিয়েল। ইনফ্যাক্ট আমি জানি না যে মানে এই ডেটাটা, দেখো এখন তো ঠিক ভুল বলা খুব মুশকিল, কিন্তু অ্যাকচুয়ালি ডেটা প্রকাশিত হয়েছে যে এরকম অ্যাডভান্স বুকিং এর আগে কখনো হয়নি, কোনো ইন্ডিয়ান সিনেমারই হয়নি, যেটা ধুরন্ধর 2 এর ক্ষেত্রে হয়েছে। তো ডেফিনেটলি রেকর্ড ব্রেকিং এবং হিউজ নাম্বার। গতকাল প্রত্যেকের হল হাউসফুল ছিল আমাদের, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে অডিয়েন্স লুফে নিয়েছে ছবিটাকে, এবং দুর্দান্ত, হয়তো 2000 কোটি করতে চলেছে। তো তোমাদের কি মনে হয় যে এই যে 3 মাসের যে স্ট্র্যাটেজি এবং যে স্মার্ট মেকিং দেখতে পাওয়া গেছে, এবং প্রথম পার্টে বিশেষ করে যে অথেন্টিসিটি দেখতে পাওয়া গেছে গল্পের মধ্যে, রিয়েল ইভেন্টস এর থেকে ইন্সপিরেশন নিয়ে, এটা একটা পাথ ব্রেকিং ঘটনা ঘটলো? মানে অ্যানিমেল যেরকম পাথ ব্রেকিং ছিল, যদিও ছবিটার পলিটিক্স নিয়ে অনেক সমস্যা ছিল, সেম গোজ ফর ধুরন্ধর এন্ড ধুরন্ধর 2। কিন্তু আমি বলবো যে কোথাও একটা মানে পপ কালচারে অনেক পরিবর্তন অ্যানিমাল এনেছিল, সেই জিনিসটা ধুরন্ধরও করলো। দেখো বলিউডের এই যে স্টাইল অফ মেকিংটা, এটা আমার ওপিনিয়ন, যে এই যে ধরো রিয়েলিস্টিক অ্যাকশন হবে বা রিয়েল লাইফ থেকে ইন্সপিরেশন নেবে, এই জিনিসটা কিন্তু এরকম নয় যে বলিউডে আগে কেউ করেইনি। মানে আমি বলছি কবির খান কিন্তু ফ্যান্টামে এটাই করেছিল, ঠিক আছে। এবার যেহেতু ফ্যান্টামে যেটা ট্রিটমেন্টে আমরা আগেও আলোচনা করেছি, ফ্যান্টাম কিন্তু তুমি দেখো সেম, যে ও বদলা নিচ্ছে, করছে, ঠিক আছে। ওখানে গ্যাংস্টার ড্রামার মতো ব্যাপারটা ছিল না। ওখানে এই যে ধুরন্ধর 2টা যেটা দেখতে পাচ্ছি, ওটাই ছিল ফ্যান্টাম, পুরো সিনেমাটাই ওটা ছিল, যে ও মারছে পরপর পরপর সবাইকে এলিমিনেট করছে একজন একজন করে। তো এইটা আমার মনে হয় না যে ওই, ডেফিনেটলি যে পপ কালচারে গান ব্যবহার করা, এই ধরনের জিনিসপত্র, বা একটা লার্জার দ্যান লাইফ যেটা নিয়েছে, বা দেখো লার্জার দ্যান লাইফ জিনিসও এক্সিস্ট করে আমাদের ইন্ডিয়ান সিনেমাতে। তো আমি বলবো যে এটা একটা ডিরেক্টরের নিজস্ব কনভিকশন, ডেফিনেটলি এটাকে কপি করবার, যেহেতু এত সাকসেসফুল হয়েছে অনেকেই কপি করবার চেষ্টা করবে, বাট একটা আমার মনে হয় কি বলতো, ডিরেক্টরের নিজস্ব একটা মানে স্টোরি টেলিং স্টাইল। ও দেখবে উড়িতেও ছিল, ধীরে 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 বিল্ড আপ করে করে, মানে ও কিন্তু প্রথমেই অ্যাটাকটা দেখায় না, মানে যেটা উড়িতে অ্যাটাক হয়েছিল সেটা প্রথমে দেখায় না, ও শুরু করে মণিপুর থেকে। মণিপুরে কি হয়েছিল, ক্রস বর্ডার ফায়ারিং, আর্মিরা মারা গেছিল, তারপরে বদলা নিয়েছিল, তারপরে এই বিহানের বাড়ির সব গল্প দেখায়, তারপরে এসে ফাইনালি তো দেখবে। ইভেন তুমি দেখো ধুরন্ধর 2 যখন শুরু হচ্ছে,
তুমি শুরু করে উত্তরপ্রদেশে। ও কিন্তু তুমি দেখো যে কোনো অন্য লোক হলে প্রথমেই ওই যেখানে রিভেঞ্জটা নিতে ঢুকেছে ওই বিয়ে বাড়িটাতে সেখান দিয়ে শুরু করতো। ও কিন্তু শুরু করছে প্রথম থেকে, ঠিক আছে, এবং পরে গিয়ে সেটাকে কানেক্টও করাচ্ছে কেন শুরু করলো ওখান থেকে, বন্ধুত্বটাকে এস্টাবলিশ করলো। তো ওটা ওর একটা নিজস্ব স্টাইল। আমার মনে হয় ওটাকে অনেকেই কপি করবার চেষ্টা করবে কিন্তু খুব একটা সাকসেসফুল হবে না বলেই আমার মনে হয়। এবং কিছু কিছু আদিত্য ধারের আবার যে স্টাইল বা কিছু, সেটা আবার কিছুটা অলরেডি বলিউডে এক্সিস্টও করে। মানে আদিত্য ধার তো দেখবে একটু টেমপ্লেট মেনটেন করেই করে, মানে সন্দীপ রেড্ডি বাংলাটা যেরকম কি পুরোপুরি মানে কোনো ফর্মুলাই মানছি না, কোনো স্ট্রাকচার মানছি না। তো যেহেতু আদিত্যদের খুব টেমপ্লেট মেনেই করে আর কি, এবং সেটার মধ্যে একটা ক্রাফট ওয়াইজ জিনিসটাকে খুব করে দেয়, মানে পলিশ করে দেয়। তো সেইটা আমার মনে হয় যে অলরেডি সেটার মধ্যে কিছু এলিমেন্টস অলরেডি বলিউড সিনেমার মধ্যে এক্সিস্ট করেই আগে। এবার সেটাকে যে যত মানে রিফ্রেশিং ভাবে আরো পলিশ ভাবে প্রেজেন্ট করতে পারে, যদি কেউ আদিত্য ধারের মতো করতে পারে তাহলে সেটা সাকসেসফুল হবে। তবে ডেফিনেটলি এবার স্মার্ট মেকিং বা এই 2 পার্ট স্ট্র্যাটেজি, এটা তো কপি, দেখো যে সিনেমায় সাকসেসফুল হয় তারপরে সেটাকে এপ করে লোকে বানাবার চেষ্টা করে। বাহুবলী যখন সাকসেসফুল হয়েছিল তখন লোকে সবাই বড় পিরিয়ড পিস বানাতে গেছিল। তো সেটা তো হবেই, দেখো সেটা তো স্বাভাবিক ব্যাপার। রূপম দা, রূপম বলো। আমার মনে হয় অরিত্র ম্যাক্সিমাম পয়েন্টই বলে দিয়েছে। আমি অরিত্রর সাথে ম্যাক্সিমাম কথাতেই এগ্রি করি। আর আমার মনে হয় যে এটা যে কোনো হিট ছবি হলে বা বিশাল বড় ব্লকবাস্টার হলে সেই ছবির প্রডিউসার হোক, সেই ছবির অ্যাক্টর হোক, এরকম ধরনের স্টেটমেন্ট দেয়। রণবীর সিংহ যে কথাটা ভীষণ বুঝে বলেছে এমন আমার মনে হয়নি। এই ছবিটা যা ম্যাসিভ সাকসেস পেয়েছে, আমার মনে হয় যে এই কথাটার মধ্যে খুব বেশি মানে এই কথাটাকে আমরা শুনছি, আপাতত এনজয় করছি কথাটা, কিন্তু আমার মনে হয় যে এই ছবিটাই পরবর্তী সময় ভবিষ্যৎ বাতলে দেবে। এই কথাটা আক্ষরিক অর্থ ধরার দরকার নেই, তবে আপাতত কথাটা তো ঠিক, যা ব্যবসা দিচ্ছে। এবং যদি ছবি ভালো না হয় তারপর ব্যবসা দেয় তাহলে সেটাকে ক্রিটিসাইজ করা যায়। ছবি এত ভালো হয়েছে তো আমার মনে হয় সেটার ফলে আর কোনো কিছুরই কোনো স্টেটমেন্টকে ক্রিটিসাইজ করে লাভ নেই। আর একটা জিনিস আমার বারবার করেই মনে হয়, সেটা হচ্ছে যে ধুরন্ধর একটা ভালো ছবি, সেই ছবি 3.5 ঘন্টা হয়েছে। ধুরন্ধর 2 খুব ভালো ছবি, সেই ছবি 4 ঘন্টা হয়েছে, আমার অসুবিধা নেই। কিন্তু এই যে রেপ্লিকা যখন তৈরি হবে, খারাপ ছবি 2.5 ঘন্টার তো ঠিক আছে, খারাপ ছবি 4 ঘন্টার হওয়াটা খুব চাপে। তো যারা আদিত্য ধারের এই রানীটা, সব থেকে প্রথম রেপ্লিকা তো মানে সিদ্ধার্থ আনন্দই বানাবে, দেখো না ডিসেম্বর মাসে। এই এখন যখন শুটিং হচ্ছে তো তখনই তো বেরিয়েছে ধুরন্ধর, ব্যাস এখন ঢুকছে সিদ্ধার্থ আনন্দের কপি চলছে এখন, তুমি দেখো না। না আমি অ্যাকচুয়ালি কি বলছি যে প্রথম কথা হচ্ছে রণবীর সিং এর স্টেটমেন্টটা আমি কিন্তু অ্যাকচুয়ালি সপক্ষেই আছি, ঠিক আছে। মানে আমার কিন্তু মনে হয় যে ইন্ডিয়ান সিনেমা মানে মেইন স্ট্রিম সিনেমাতে এবার এরকম অনেক কিছু হতে চলেছে যেগুলো অনেক বেশি মানে আর কি ধুরন্ধরের সঙ্গে প্যাটার্ন আমরা খুঁজে পাবো, এবং সেটা প্রবলেমেটিকই হবে। তার কারণ হচ্ছে যে মানে এই স্মার্ট মেকিংটা, কারণ অরিত্র যেটা বললো সবটা এক্সিস্ট করে, ধরো স্মার্ট মেকিং আদিত্য ধর প্রথমবার ইন্ডিয়ান সিনেমাতে এনেছে এরকম তো ব্যাপার নয়, কিন্তু এই যে ককটেলটা যে স্মার্ট মেকিং এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল ইভেন্ট, আবার তার সঙ্গে সঙ্গে একটা লার্জার দ্যান লাইফ পার্সোনা প্রোটাগনিস্টের এই যে ককটেলটা, এটা আমার মনে হয় যে ও প্রথম এনেছে, মানে সেটার জন্যই বোধহয় ধুরন্ধর এত সাকসেসফুল হচ্ছে। আমার একটা কথা হচ্ছে অরিত্র, তুমি ভেবে বলো যে আমাদের এখানে কটা এমন মেইন স্ট্রিম ছবি আছে। মানে আমি সত্যি বলছি, আমি এটা মনে করি যে যতই আমরা অ্যানিমালের নাম নিই, যাই নাম নিই, তার থেকে অনেক সুপিরিয়ার ছবি ধুরন্ধর 2। মানে ছবির ক্রাফট ওয়াইজ, মেকিং ওয়াইজ, লেখনী ওয়াইজ অনেক একটা কমপ্লিট মেইন স্ট্রিম ছবি, সেটা কিন্তু আমাদের এখানে হয় না। মানে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হয়তো এরকম ছবি হয় না যে একটা মেইন স্ট্রিম ছবি সেটা কিন্তু পুরোপুরি মাসিও নয় যে তুমি দেখে বললে ভাই এটাকে পুরোপুরি অডিয়েন্সকে ইনহ্যান্স কর, ফ্যান্সদেরকে সার্ভ করে করে গেছে, এমনও নয়। আর দেখো যা যা হিট ট্রুপ যেগুলো চারিপাশে রোড ছিল, আমরা যা পাচ্ছিলাম ছবির মধ্যে, এই ক্যামিও থাকবে, এই থাকবে, ওই থাকবে, ওগুলো কোনো কিছু ব্যবহার না করেও একটা সিনেমা এতটা কমপ্লিট করা যায় এবং নিজের সিগনেচার এরকম ভাবে রাখা যায়। আমার মনে হয় এটা যদি, এই জিনিসটা যদি বাদবাকি ডিরেক্টররা, বড় ডিরেক্টররা বোঝে তাহলে ভালো। যদি এটা বোঝে যে এই জিনিসপত্রগুলো ধুরন্ধরের ক্ষেত্রে ওয়ার্ক করেছে, আমাদেরও এগুলো করতে হবে, তাহলে আরো বড় সমস্যা। এটা আমার মনে হয়। আচ্ছা তোমাদের দুজনকে কোয়েশ্চেন, যে তোমরা যদি বলি যে আদিত্যদের 3টে সিগনেচার, তোমরা উড়ি আর ধুরন্ধর দেখে, যদি ধুরন্ধরের 2টো পার্ট দেখে আদিত্যদের 3টে সিগনেচার তোমাদের কি মনে হয়েছে? 3টে সিগনেচার যদি বলো। বলো না এই প্রশ্নের উত্তর একটু ভাবার জন্য সময় চাই যে সিগনেচার, ঠিক আছে। দেখো আমার কাছে 3টে উত্তরে মানে 3 রকম দেখা আমার রয়েছে। আমি এটা নিয়ে একটা ভাবছিলাম আজকে বলবো, অর্থ যখন জিজ্ঞাসা করে নিল। এক হচ্ছে ওর ছবি এত হার্ড হিটিং, এরকম অ্যাকশনে যাচ্ছে, এটা আমি বলছি না যে মানে সাদৃশ্য আছে, যেটা সাদৃশ্য সেটা হচ্ছে কোর ইমোশন। আমি উড়ির ওই মেয়েটার কান্নাটা ভুলতে পারি না,
এবং ধুরন্ধর 2 দেখার পরে যখন শেষ ভাগে রণবীরের ক্যারেক্টারটা মাথাটা ঘুরিয়ে নিচ্ছে এবং তারপর তাকালো, আমি ওই যে যারা বাড়ি ছেড়েছিল তাদের বাড়ি ফেরা হলো না, এই বিষয়টাকে যেভাবে এই ছবিতে দেখিয়েছে, একটা ছবি তুমি দেখবে উড়ির ক্ষেত্রেও এবং এই ছবিটার ক্ষেত্রেও, যেটা অরিত্র বললো না, উড়ির জার্নিটা অন্যভাবে শুরু করে এবং তারপরে এই বিষয়টা আসে। তুমি দেখো ধুরন্ধরের ক্ষেত্রে কি করলো, ও নিজের আইডেন্টিটি, ধুরন্ধর 2 এর ক্ষেত্রে বলছি, আমরা স্পয়লার আলোচনা করছি, যারা সিনেমাটা দেখো ভিডিওটা দেখো না, ধুরন্ধর 2 দেখো কিভাবে আর্টটা কমপ্লিট করে। ক্যারেক্টারটা রণবীর সিং এর, ও নিজের বাবা মার এই মা বাবা বোন সবার আইডেন্টিটি পোড়ালো, পুড়িয়ে ও হামজায় ট্রান্সফর্ম হলো। যখন ওকে বললো যে তুই ওদেরকে ভুলে যা, ও এখানে আসলো, শেষবার নিজের বউ বাচ্চাকে দেখলো, ইয়ালিনাকে দেখলো, আইডেন্টিটি পোড়ালো। এবার ও আবার পুরনো ট্রান্সফর্ম হলো, তাও কিন্তু ওর মাথায় পাগড়ি আছে। এবার হচ্ছে জাসকিরাত রাঙ্গি যখন ওখানে পৌঁছালো, পৌঁছে দেখছে এই দরজাটা বন্ধ হয়ে গেছে ওর জন্য। মানে ওরা এ ছাড়াই দুনিয়াটা বানিয়ে নিয়েছে, দুনিয়াটা গুছিয়ে নিয়েছে। এবার যখন ও ক্যামেরার দিকে তাকাচ্ছে, প্রত্যেকবার যখন ও ক্যামেরার দিকে তাকায়, ও নিজের পাস্ট আইডেন্টিটি সেগুলো ভুলে দেয়, সেগুলো হচ্ছে শেষ করে ফেলেছে। এবার তাহলে ওর কোন আইডেন্টিটি নেবে? তার কারণ ও এর আগে জাসকিরাত সিং রাঙ্গি ওটাকে শেষ করে ফেলেছে, এবার হচ্ছে হামজাকেও শেষ করে ফেললো। এবার হচ্ছে ও এই যখনই কাউকে যখনই ওর আইডেন্টিটি পড়াচ্ছে, তার মানে ও নিজের পাস্টটা কখনই শেষ করে দিচ্ছে। এরকম একটা ইমোশনাল পয়েন্ট, মানে সেটা যে কি লেভেলে ওয়ার্ক করছে ঠিকভাবে তুমি একভাবে দেখো উড়ি, ওই যে মোহিত রায়নার সাথে ভিকি কৌশলের যে বন্ডিংটা, একজন বাবার সাথে মেয়ের যে বন্ডিংটা, এবং ওই কান্নাটাই একে খেয়ে বেড়াচ্ছে, তার জন্য লড়াইটা, এই বিষয়টাকে যেভাবে ছবিতে দেখানো, সবার আগে যদি ছবিটার ইমোশন আমার সাথে ওয়ার্ক করে, আমি সেই ছবিটার সাথে রয়ে গেছি। এই দুটো ছবির ক্ষেত্রে ইমোশনালি ছবিগুলো ভীষণভাবে অ্যাভেলেবেল। সেকেন্ড হচ্ছে র অ্যাকশন, যে অ্যাকশনটা আমার মনে হয় ভীষণ ভীষণ শার্প, যেরকম ভাবে ওগুলোকেও চপ করেছে দেখিয়ে, খুব প্র্যাকটিক্যাল। এবং ওটার মধ্যে কিন্তু একটা মজাও আছে, যেটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিক্যাল নয়, ওই যে ক্যারেক্টার অ্যাকশন হতে 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 সাডেনলি সেই চরিত্রটা ব্রেক নিচ্ছে একটা, এবং ব্রেক নিয়ে সেটা মিসাইল আনতে যাচ্ছে, সেটার আবার বিল্ড আপ, আবার অ্যাকশনটা হচ্ছে। তো আমার এটা দারুণ লেগেছে। এবং ওর একটা ছবির মধ্যে এডিটার প্যাটার্ন রয়েছে। এই 1 সেকেন্ড, এই জায়গাটা একটু কাটবে, আমার ফোন আসছে, এটা দিই ফোনটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অরিত্র শোনা যাচ্ছে, ফ্রিজ শোনা মনে যাচ্ছে। হচ্ছে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শোনা তোমাদের যাচ্ছে। একটু ফ্রিজ হয়ে গেছে। ছবির যে অ্যাকশন সেটা একটা অদ্ভুত রিদমে চলে, এবং তার মাঝখানেও সেটার মধ্যে একটা ব্রেক দেয়, একটা ব্রিদিং স্পেস দেয়, আবার অ্যাকশনটাকে ট্রান্সফর্ম করে, স্কেল আপ করে। আমার একটা হেভি লাগে এই ব্রুটালিটিটাকে ও যেরকম ভাবে দেখায়, আমি সেটাতে মস্তি পাই। তো এই দুটো বিষয়। এবং 3 নম্বর হচ্ছে ওর ছবির মধ্যে একটা পলিটিক্স থাকে, যেই পলিটিক্সটা ধুরন্ধর 2 এর ক্ষেত্রে আমি কিছু কিছু জায়গায় এগ্রি করি না, আমি কাল সাগরনীলকে বলছিলাম, কিছু কিছু জাস্টিফিকেশন থাকে যেটা আমার ভালো লাগে না। তো সেই জিনিসটা এই ছবিটার মধ্যে রয়েছে, যেটা ধুরন্ধরের ক্ষেত্রে পার্ট 1 এর ক্ষেত্রে একটু কম ছিল, পার্ট 2 এর ক্ষেত্রে একটু বেশি রয়েছে, একটু ওপেনলি রয়েছে, এবং সেটাকে আমার এখানে আমার পুরো ভালো লাগেনি। বাট ওভারঅল ছবিতে সেটা খুব বেশি ইম্প্যাক্ট আমার ক্ষেত্রে ফেলেনি আর কি। তো এই 3টে সিমিলারিটিস আমার মনে হয় ওর কাজের মধ্যে রয়েছে, দুটো কাজের মধ্যে। না আমার দেখা actually মনে হচ্ছে যে আমার মনে হয় যে অনুরাগ কাশ্যপ যেটা বলেছে, আমি অ্যাকচুয়ালি কালকে বলছিলাম কুইক রিভিউতে, আমার মনে হয় সেটাই মাথায় রাখা উচিত ধুরন্ধর 2 এর ক্ষেত্রে, যে হিয়ার এন্ড দেয়ার কিছু সিন রয়েছে যেগুলোর সঙ্গে আমরা একমত, আমি একমত নই, রূপম দাও বলছে রূপম দা একমত নয়, কিন্তু ওভারঅলে যেটা সিনেমাটা সেটা ডেফিনেটলি এন্টারটেনিং ছবি। এবং যেটা রূপম দা বললো, আমার মনে হয় যে রূপম দা যেগুলো বললো তার বাইরে গিয়ে রূপম দার সঙ্গে আমি আদিত্য ধরের ফিল্ম মেকিং ক্রাফটের সঙ্গে যা যা বললো সবকিছুতে একমত। আমার মনে হয় প্রো ইন্ডিয়া ছবি দেখো অনেকে বানিয়েছে, আজকে রোহিত শেট্টি কিন্তু প্রো ইন্ডিয়া প্রো গভর্নমেন্ট ছবি বানিয়েছে, সিংহাম এগেন তুমি যদি দেখো পরিষ্কার বুঝতে পারবে, বা তুমি যদি ফাইটার দেখো সিদ্ধার্থ আনন্দ, সে কিন্তু প্রো ইন্ডিয়া প্রো গভর্নমেন্ট ছবি বানিয়েছে। কিন্তু পড়াশোনাটা যেটা, সেই পড়াশোনাটা আদিত্য ধরে অনেক বেশি। একটা ডিরেক্টর তো একটা পড়াশোনা থাকবে যে আমি ল্যারিকে নিয়ে ছবি বানাচ্ছি, এটার জন্য একটা কনভিকশন থাকা যায়, সাহস থাকা যায়, এবং পড়াশোনাও থাকা যায়। কারণ প্রচুর ইভেন্টস, এই যে গতকাল যে দৃশ্যটাকে অ্যাকচুয়ালি সেন্সার করে দেওয়া হয়েছে, যে মাথা কেটেছে এবং তারপর সেটাকে নিয়ে খেলছে, এটা অ্যাকচুয়ালিতে ঘটেছে। তো আমরা অ্যাকচুয়ালি ধুরন্ধর পার্ট 2 হলে দেখতে যাওয়ার আগে আমাকে কর্ণইতে এটা আমাকে দেখিয়েছে যে দেখো এইটা রিয়েল ঘটনাটা এইটা, এবং এটা বোধহয় পার্ট 2 এর মধ্যে থাকতে চলেছে। তো আমি দেখে ভাই ভাবছি কি কি দেখাচ্ছে এটা, ঠিক আছে। তো সিনেমার মধ্যে ওটাকে তো চপ আউট করে দিয়েছে বোধহয় অনেকটা, বোধহয় 24 সেকেন্ড বাদ দিয়ে দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আদিত্য ধর কোন লেভেলে গিয়ে দেখিয়েছিল আমরা সত্যিই জানি না। তো এই পড়াশোনাটা আমার মনে হয় যে ওর সিগনেচার, এই পড়াশোনাটার অভাব মেইন স্ট্রিম ডিরেক্টরদের রয়েছে। বাকি মেইন স্ট্রিম ডিরেক্টররা অডিয়েন্সকে আমার মনে হয় যে অনেক বেশি টেকেন ফর গ্রান্টেড নেয়, সিনেমা লিটারেসির জায়গা থেকে আমি বলছি, ঠিক আছে।
আদিত্য ধর যেটা পলিটিক্স নিয়ে করেছে, তার যে পলিটিক্যাল মেসেজিং, সেখানে সে অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে কি নিচ্ছে না অন্য ডিবেট। কিন্তু সিনেমার জায়গা থেকে একটা সিনেমার দর্শক সে সিনেমার বিষয়ে শিক্ষিত কিনা, সেই জায়গাটা আদিত্য ধর অনেক বেশি সেন্সিবল ডিরেক্টর এবং অডিয়েন্সকে ম্যাচিওর মনে করে। সেই জিনিসটা মনে হয় সিগনেচার। বাকিদের থেকে এরকম ফিল্ম মেকার মেইন স্ট্রিমে খুব কম রয়েছে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তো নেই লিটারেলি। মানে আমি দেখছিলাম যে মানে আদিত্য ধর একটা একটা স্টেটমেন্ট দিয়েছে যে পাকিস্তানের আওয়ামকে নিয়ে এই ছবিটা, মানে পাকিস্তানের আওয়ামের বিরুদ্ধে এই ছবিটা কিছু বলে না। এই ছবিটা বলে হচ্ছে পাকিস্তানের যারা টেররিজমকে অ্যাকচুয়ালি মানে ইয়ে করে, মানে টেররিজমের সঙ্গে ডিল করে, তাদের বিরুদ্ধে এই ছবিটা। এবং সেটা ছবিটা থ্রু হামজা তো নিজের ওয়াইফকে ডায়লগটা দেয়, এক্সপ্লেনও করে। তো ওই সিনটা তো আমার মনে হয় যে মানে আমার কাছে ওই সিনটা প্রচন্ড আনএক্সপেক্টেড সিন ছিল। হ্যাঁ, মানে কারণ নর্মালি এক্সপেক্ট করবে তুমি যে মেবি ওই জায়গাতে রণবীর সিং এর যে ক্যারেক্টার, সে ব্যাপারটাকে হয় একেবারে ইমোশনালি ডিল করবে, আর নাহলে খুব রুথলেসলি ডিল করবে। তো একটা মিডল গ্রাউন্ড আছে যেখানে ওর ডিপ্লোমেসিটা, মানে ওর যে ডিপ্লোমেসির সাইডটা, ওর যে স্পাইয়ের সাইডটা, সেখানে ডেটা দিয়ে ফ্যাক্ট দিয়ে ওর ওয়াইফকে বোঝানোর চেষ্টা করছে যে হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউর কান্ট্রি। মানে এইটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। মানে এটা আদিত্য ধর ভেবেছে আর কি, অন্য ডিরেক্টর আমার বোধ হয় না। মানে কারণ ওয়াইফের সঙ্গে ডিল করছে একজন হাজবেন্ড, সেখানে ব্যাপারটা ইমোশনাল সিন হবে। সেটা মানে আমার মনে ইমোশনাল সিনটা ডেফিনেটলি। তো রণবীর সিং কিন্তু সেখানে অনেক বেশি মানে ফ্যাকচুয়াল। তো এটা ব্রিলিয়ান্ট লেগেছে আমার, সত্যি বলতে। অরিত্র বলো। না, আমার তো যেটা সব থেকে ভালো লাগে ওর সিগনেচার হিসাবে, আমি যেটা দুটো ছবিতেই দেখলাম, যেহেতু দুটোই ছবি করেছে, বা ইভেন এটা সেকশন আর্টিকেল 370-তেও দেখেছিলাম, অ্যাকশনের মধ্যে না ও কি করে একটা টেনশন নিয়ে আসে, ওইটা দারুণ ভাবে এ করে। তুমি দেখবে মানে ওর সাসপেন্সের খেলে, বুঝতে পারলে তো? তুমি দেখবে হামজার বন্ধু এসছে পিন্ডা, এবার পিন্ডা ওকে চিনতে পারবে কি চিনতে পারবে না, ওটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছে 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 খেলছে। ওই জন্য সিকোয়েন্সটা দেখবে লম্বা, অনেকক্ষণ ধরে চলছে। ও আসছে, টেস্ট করছে, ওর বাড়ি যাচ্ছে, পার্টি হচ্ছে, সেই পার্টিতে বারে কথা বলছে, তারপর গিয়ে দেখবো অনেক দিয়ে যেখানে মেন মোমেন্টটা, মানে ও বেসিক্যালি ওই ট্যারেন্টিনো থেকে তো ইন্সপায়ার্ড, বাঙ্গাও ইন্সপায়ার্ড, এও ইন্সপায়ার্ড, পরিষ্কার বোঝা যাচ্ছে। বিকজ একটা তো পুরো কিলবিলের শট এক্স্যাক্টলি নিয়ে নিয়েছে পার্ট 1 এর ক্ষেত্রে, ওই ডায়েরিতে নাম কাটা, লাল রং, চ্যাপ্টার ওয়াইজ গল্প, এগুলো তো পরিষ্কার আমরা বুঝতেই পারছি ট্যারেন্টিনো থেকে হেভিলি ইন্সপায়ার্ড। আর ইয়ামি গৌতমের ইন্ট্রোটা তো পুরোটাই মানে ট্রিবিউট টু কিল বিল পার্ট 1। যাই হোক, তো আমি যেটা বলছি যে তুমি দেখবে ওই যে ট্যারেন্টিনোর যেটা আছে না, রাবার ব্যান্ড থিওরি, যে টেনশনটাকে স্ট্রেচ করো স্ট্রেচ করো স্ট্রেচ করো, তারপর ফাইনালি গিয়ে বমটা ড্রপ করো, ও কিন্তু সেটা করে। তুমি দেখবে পিন্ডা অনেকক্ষণ পরে গিয়ে বলে ঘর কি ইয়াদ নেই আই জেসি, তখন দেখবে ইন্টারভেলটা আসে। তো ওই জায়গাটা মানে হেভি, মানে ওরা টেনশনটা। আর তুমি দেখবে এটা বারবার বারবার করে যে হামজা ধরা পড়বে কি পড়বে না, মানে এবার চৌধুরী বুঝে গেল। আমার খালি লেজি রাইটিং এক জায়গাতে লেগেছে, যে চৌধুরী আসলাম যে ওকে সন্দেহ করছে, এটা ওর বউ একদম কান পেতে শুনে নিল পুরোটাই, ওর বাড়ির সামনে দাঁড়িয়েই বলছে। আর একই রকম ভাবে যখন একই রকম ভাবে যখন হচ্ছে যে পুলিশ অফিসারটা যাকে হচ্ছে পরবর্তীতে ডিউটিটা দিল, আমার মনে হয় ওই জায়গাটা যেরকম স্টেজিং না, মানে ওটার মধ্যে হেভি মস্তি আছে যখন হচ্ছে ওই জিনিসটা আলটিমেটলি ঘটে। কিন্তু হামজা যদি ফোন করে না, হামজাকে যদি আরেকজন ফোন নাই করে, ঠিক আছে, যেরকম দুটো গাড়ি এদের বেরিয়ে গেল, যদি আমরা দেখতাম নর্মালি দুটো গাড়ি এর পিছনেও বেরিয়ে গেল, ঠিক আছে। এবার যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি সেটা লাল একটা গাড়ি পিছনে যাচ্ছে 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 যাচ্ছে, ধাপ করে সবুজ গাড়িটা ব্লাস্ট করে দিল। তখন হামজা যদি বলতো, ঠিক আছে, আরে তখনও জিনিসটা বলছে যে ও শালা প্ল্যানিং এর পরে আবার প্ল্যানিং করে রেখেছে, তাহলে ব্যাপারটা আমাদের বেশি মজা আসতো। এখানে ওই রূপম তুমি যেটা বলছো ওটা হচ্ছে শক, ঠিক আছে, যে আগে থেকে জিনিসটা জানাচ্ছে না। এখানে কিন্তু আগে থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে যে ক্যারেক্টারটা বাইরে বসে ছিল, যে সুইসাইড বম্বারটা, ও কনফিউজড হয়ে গেছে যে দুটো কনভয় বেরোচ্ছে, ঠিক আছে। ওই আগেন সাসপেন্সে খেলছে, এখানে কিন্তু তোমাকে মানে অডিয়েন্সকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে আগে থেকে, ঠিক আছে, আগে থেকে ওকে দিয়ে দিচ্ছে, দিয়ে এবার বিল্ড আপ করতে শুরু করছে যে ও কি সঞ্জয় দত্তকে মারতে যাচ্ছে না ওই পুলিশটাকে মারতে যাচ্ছে, ওটা কিন্তু বোঝা যাচ্ছে না তখন, ঠিক আছে। ইচ্ছে করে ওই ডার্কনেসটা রেখে ও টেনশনটা বিল্ড করতে 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 ফাইনালি বমটা ড্রপ করছে। তুমি যেটা কিন্তু ওই জায়গাটা কিন্তু ওটা ফিল হয়নি, কিন্তু যে সঞ্জয় দত্তকে মারতে যাচ্ছে না ওকে মারতে যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে সঞ্জয় দত্তকেই মারতে যাচ্ছে। আচ্ছা, তোমার মনে হয়েছে এটা? আমার কিন্তু মনে হয়েছে যে না, ওইটা যে জিনিসটা কনভে করবার চেষ্টা করছে, যে আসলে কারণ ওখানে তো হামজা বলেই দিচ্ছে জামিল সাহেবকে যে ধামাকা দেখ না, তো ওখানে তো বোঝাই যাচ্ছে যে ওই একেই মারতে যাচ্ছে, ফোন করে বলে দিচ্ছে। তো ওই জায়গাটা তো মনেই হচ্ছে সঞ্জয় দত্তকে মারতে যাচ্ছে। না, ওই জন্য তো বলছি যে দেখো এই যে এসপি চৌধুরী আসলাম যে মারা যাবে, এটা তো সবাই জানে আগে থেকে, এটা তো ফ্যাকচুয়াল ইনফরমেশন,
ও তো চেঞ্জ করবে না, এটাকে তো দেখাবে, এটা তো আউটকামটা আমরা জানি। যেরকম ধরো ও মেজর ইকবালকেও মারবে, আউটকামটা আমরা জানি। কিন্তু ও কি করছে যে এই যে হাউ হি ইজ রিচিং দ্যাট পয়েন্ট, ওইটাকে স্ট্রেচ করছে আর কি, মানে ওটার মধ্যে টেনশনটা বিল্ড করতে করতে আমি যাচ্ছে। সেটা বুঝতে পেরেছি। আমি বলছি ওটা যদি এরকম ভাবে জিনিসটা করতো, স্টেজিংটা আরো বেশি ওয়ার্ক করতো, যে অডিয়েন্স শেষ অব্দি বুঝতে পারতো না তার আগে অব্দি যে এখানে কি হতে পারে। কারণ যেভাবে প্ল্যানটা স্মার্টলি এক্সিকিউট করলো এসপি আসলাম, যে তুই চলে আয় আমার জায়গায়, এবার তুই ক্রেডিটটা নে, মানে ওখানে অডিয়েন্স যা হাসছে, তারপরে বলছে ওর বাড়িতে একটা ফুলের তোড়া পাঠাবে, বড় ফুলের তোড়া পাঠাবে, মানে ওই একটা হেভি মস্তির। কিন্তু তারপরে যখন হচ্ছে যাকেও পাঠিয়েছে কাজটায়, সে যখন ফোন করে বলছে যে দুটো গাড়ি বেরিয়েছে, এবং এসপি ও আবার এই কথাটাও বলছে না দুটো গাড়ি শুধু বেরিয়েছে, এটাও বলছে যে এসপি আসলাম তোমার বাড়ির দিকে যাচ্ছে। ও তার মানে দেখতেও পেলো এসপি আসলামকে, তাহলে তো ওখানে তো কনফিউশনটা দূর হয়ে গেল। ও তো এসপি আসলামকে মারতেই গেছে, স্বাভাবিক গাড়িটা ঘোরাবে এসপি আসলামের দিকে। না এবার দেখো, আমার 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 মনে হয় যে অরিত্র যেটা বলছে সাসপেন্সের যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টেও করেছে আদিত্য ধর। তুমি যদি দেখো অক্ষয় খান্নার যে সিনটা, সেখানে দেখবে যে ও বলে যে গাড়ি রোক, ঠিক আছে। আমার মনে হয় ওটা হচ্ছে দুটো দুটো সিনেমার মধ্যে যদি আমাকে স্ট্যান্ড আউট সিন বলতে, আমি দুটো বলবো। একটা হচ্ছে অক্ষয় খান্নার ওই সিনটা, ক্লাইম্যাক্সটা পুরো ফার্স্ট পার্টের ক্লাইম্যাক্স অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টের ক্লাইম্যাক্সের থেকে আমার কাছে অনেক অনেক বেটার, অনেক বেশি ক্রাফটি। কারণ সেকেন্ড পার্টে যদি অ্যাকশন সিকোয়েন্সটা দেখো তুমি, ইট ওয়াজ ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এবং আমি কোথাও এটা বলবো যে টিপিক্যাল যে প্যান ইন্ডিয়া ছবিতে হিরো ভিলেন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যান্ড অল, এবার সেটা যতটা ক্রাফট দিয়ে করা যায় সেটা আদিত্য না ডেফিনেটলি করেছে। সেটাকে কি করেছে বলতো, ওইখানে কিভাবে অ্যাংস্টটা জাগিয়েছে, তো ওটা দর্শক হেভি রিয়াক্ট করছিল কেন, মানে আমার নিজেরও বলছি আমার হেভি রাগ হচ্ছিল মেজর ইকবালের ওপর। ওকে যখন ওই চেন দিয়ে হামজাকে এরকম করে মুখটা পুরো পিষে দেয় না, তখন ডায়লগ গুলো শুনেছো, ও ডায়লগ হ্যাঁ গুলো শুনেছো, আমি তো মানে পুরো রাগে আমার মাথা মাথা জ্বলে গেছে। ওইটা কিন্তু মানে তার ইভেন ওর যখন মানে ওর সাথে যা করে হামজা, ওকে যখন ওইখানে ঝুলিয়ে দিয়েছে তখনও ও ডায়লগ দিয়ে যাচ্ছে, দেখেছো? আমি এটাই কালকে বলছিলাম যে ওর কিন্তু একটা ভিলেনও মানে শেষ অব্দি রেহমানটাকে তো কিন্তু একটুও ভয় পায়নি। গলার মধ্যে না। যখন তখন কিন্তু হামজাকে ধরতে যাচ্ছে, এখানেও হ্যাঁ। কিন্তু শেষ অব্দি মানে মেজর ইকবাল ও কিন্তু এক ফোঁটার জন্য দমেনি। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে যেভাবে রেহমানের গল্প শুরু, যেভাবে যেখানে শুরু সেখানে শেষ, মেজর ইকবালের গল্প যেখানে শুরু সেখানে শেষ। দেখো রেহমানের এন্ট্রি কোথায়, হসপিটালে। রেহমানের মৃত্যু কোথায়, একইভাবে হসপিটালে। মেজর ইকবালের বাবার সাথে কি হয়েছে, ওর বাবা 71-এ লড়েছিল, ওর বাবা আপাহিজ, ওর বাবার পা গেছে, ওর বাবা তাও বলা কমেনি, জিপ ছেলে টানছে ওরকম ভাবে। এখানে ছেলেটা দেখো, একেও কিন্তু আপাহিজ করলো, পঙ্গু বানালো, পায়ের একই অবস্থা হলো, এবং একেও জ্বালিয়ে মারলো ওরকম ভাবে, মানে কেন পেট্রোলের মধ্যে তুমি এই যে সেম জিনিসটা বলছো না, যে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের সেম জায়গায়, তুমি দেখবে আলমকে ও ফার্স্ট পার্টে একটা জায়গায় ডায়লগ বলেছিল, মেরে ঘর মে ঘুসকে মেরে হি লোগো কো মারা मैं सबको मार दूंगा। আলমকে মারার পরে এক্স্যাক্টলি সেম ডায়লগটা দেয়, মেরে ঘর মে ঘুসকে হামজা के घर में घुस के मेरे गेस्ट को मारा। দেখবে ডায়লগটা পুরো সেম ডায়লগটাই আবার আছে। আর এটা কিন্তু তুমি দেখবে অনেক জায়গায় রিপিট হয়েছে, ইভেন ফার্স্ট পার্টে, ওটা তো অনেকের ডিসকাশন এখন হয়ে গেছে। দেখবে ওটা একটা গানের মধ্যে একটা যে বাড়ির কুকটা থাকে, ওকে এরকম বন্দুকটা এরকম করে ও চালায়, যেন ফেক ফেক চালাচ্ছে। বা এই মেয়েটা দেখবে একটা গানের মধ্যে ওর দিকে বন্দুক তাক করে। সেকেন্ড ফার্স্ট পার্টে দেখবে ওই কুকটাকে পরে হামজা মারে, আর এই মেয়েটা তো ওর দিকে বন্দুক তাক করে আর কি। তো ওই সব জিনিসেরই ওদের দিয়ে দিয়ে গেছে আর কি। আর এই ক্লোজার গুলো আমার হেভি লেগেছে। এবং আমি বলছি মানে আমার কাছে কেন ধুরন্ধর 2 ধুরন্ধর 1 এর থেকে আমি এগিয়ে রাখবো, মানে আমার কাছে যেটা সাগরনীল বলছে, ধুরন্ধর 1 এর ক্ষেত্রে দুটো পিক সিন আছে, যেই দুটো পিক সিনকে কিন্তু ধুরন্ধর 2 বিট করতে পারে না। একটা হচ্ছে ওই যে রেড স্ক্রিন হয়ে যাওয়া, ওটার যা ইম্প্যাক্ট আমার এখনো মনে আছে, আমি ধুরন্ধর 2 বার হলে দেখেছি, মানে ওটা পুরো চুপ করে দিয়েছিল গোটা হল। এবং ধুরন্ধর পার্ট 1 এর ক্ষেত্রে যে ক্লাইম্যাক্সের সেট পিস, মানে ওটা ভয়ানক, যেটা সাগরনীল বলছে ওর সাথে পুরো এগ্রি করি। ওটার ইম্প্যাক্টই আলাদা, ওই যে ব্রেক মারছে, একজন বেরিয়ে যাচ্ছে চিট খেয়ে, ওটা ইনসেন। কিন্তু আমি তাও বলছি ধুরন্ধর 2 আমার কাছে বেশি ওয়ার্ক করা, মানে ধুরন্ধর 2 অ্যাজ আ হোল ফিল্ম আমার কাছে ধুরন্ধর 1 এর থেকে বেশি ওয়ার্ক করেছে। তার মূল কারণ হচ্ছে ধুরন্ধরের ক্ষেত্রে তুমি দেখো ইমোশন কিন্তু খুব কম, কিন্তু ধুরন্ধর 2 এর ক্ষেত্রে যা ইমোশন ওয়ার্ক করেছে, মানে ও যে যখন ওই বাড়িটার মধ্যে ঢুকলো, ওই বিচির মধ্যে গুলি মারছে, মাথা দিয়ে বেরোচ্ছে, সবকিছু হয়ে গেল, তারপরে ওর বোনের সাথে কোনো ডায়ালগ নেই, দরজাটা খালি খুলছে, রণবীর সিং এর ওই অভিনয় এবং বোনটা হাত পা ছুটছে, ওরকম যে স্টেজিং, মানে ওই সিনটা ভীষণ ভয়ানক। এবং আমি বলছি একদম ছবির শেষ জায়গাটা যেখানে হচ্ছে জাসকিরত সিং রাঙ্গি সে হচ্ছে ঘুরছে, মানে আমি অরিত্র লিটারালি বলছি ওই সিনটা না মানে চোখ ছলছল করিয়ে দেয় ওই জায়গাটা।
ওটা ভীষণ ভীষণ ইমোশনাল, আমার ওটা হেভি লেগেছে, ওই জায়গাটা হেভি না লেগেছে। আর আমি পার্ট ওয়ানকে না আমি এগিয়ে রাখবো। অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইমোশনাল হয়েছি হচ্ছে যখন ওই আমাদের দুধ সোডা ওই যে ওই লোকটি যখন, মানে আমি আর বলছি না, তো ওটা আমার সব থেকে বেশি আমাকে হিট করেছে। না না তার আমার কারণ খুব হচ্ছে খারাপ তুমি দেখবে লেগেছে। আমি আলম ভাইয়ের সাথে ওর ফার্স্ট পার্টে যে সেটআপটা করেছিল ওই যে চায়ের ব্যাপারটা, ওটা যখন সেকেন্ড পার্টে ও লাস্টে চা দো চায় দে না বলে চাটা একবারে খেয়ে নেয়। চাটা কিনে রেখে, এবং ও চা খেতে পারতো না ওই চাটা, ওই চাটাই এক ঢোকে খাচ্ছে, মানে এই ছোট ছোট জিনিসপত্রগুলো। আর আমার ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, যে হামজাকে যেটা আদিত্যদার প্রথম থেকে দেখাচ্ছে, যে হামজার মধ্যে একটা ইমোশন যেটা খুব হালকা রেখেছে, একটা ইমোশনাল স্পার্ক খুব হালকা রেখেছে। আমি আগে দেখো তোমাদের সাথে এটা নিয়ে আগেও ডিবেট হয়েছে, আজকে আমি বলছি, এটা বাদ বাকি যে কোনো স্পাই হলে যেটা করতো, যে ওই যে হ্যান্ডলার, তাকে এবার আমি কি করে বাঁচাবো এটা ভাবতো, মরতো অন্য কারো কারণে, ওর হাতে মরতো না। এখানে গুলিটা ও মারছে এবং ও প্লে করছে ওই ক্যারেক্টারটা, মানে আমি যে রাগটা দেখাচ্ছে এটা প্লে করছে, এবং তারপরে নিজের যে ভালনারেবল দিকটা সেটা পুরো একা বাঁচছে। এর থেকে বড় হিরোইক আর কিছু হতে পারে? আমার কাছে তো হতে পারে না। মানে সবার সামনে গুলি করে দিল, ওরকম একটা লুক, যেখানে রিজওয়ানের একটা ক্লোজ শট, রিজওয়ানও তাকাচ্ছে, রিজওয়ানও অবাক হয়ে গেছে যে হামজা ওকে মেরে দিল, এভাবে গুলি করে দিল। এবং না তারপর যেভাবে এই জিনিসটা আমি আগেও অন্য সিনেমাতেও দেখেছি যে একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি মরে যাচ্ছে ওর জায়গায়, যাতে ওর কাভারটা ব্লো আপ না হয়। আমি ওটা বলছি না, আমি বলছি আমাদের এখানকার একবার আলোচনা হচ্ছিল না, যে এটা যদি পাঠান হতো, আমাদের এখানকার স্পাইরা হতো, তারা কি করতো, আমি স্পাই সেটা। ইউনিভার্সকে আমি ধরছি, স্পাই ইউনিভার্স তো ভালো ছবি নয়, ওটাকে আমি আর ধরছি না, বাট এই স্কোপটা দেখেছি আর কি। আমার আর তোমার একটা ডিবেট হয়েছিল না, যে ও হচ্ছে এলিনাকে মেরে দেবে, আমি তখন বলছিলাম, হ্যাঁ তুই ভেবে দেখো, সেটাকে দিয়ে আমি বলছিলাম যে ওর একটা ভালনারেবল দিক রয়েছে, ইয়ের তোমার হামজার যে ভালনারেবল দিকটা এক্সপ্লোর করবে। তো দেখো সেটাকে যেভাবে এক্সপ্লোর করেছে, যে সেটা আমার দারুণ লেগেছে, সেই ইমোশনাল আর্টটা। না আমার কি বলো। মনে হয় বলতো, যদি ওর ওয়াইফের ক্যারেক্টারটা না বুঝতো, মানে আলটিমেটলি যদি না বুঝতো, যেটা বোঝাতে চাইলো ডেটা ফ্যাক্ট দিয়ে রণবীর সিং, যে আমি তোমার তোমার দেশের আওয়ামের বিরুদ্ধে নই, তোমার দেশও টেরোরিজমের জন্য ততটাই ভুগছে যতটা আমার দেশের থেকে ইনফ্যাক্ট বেশি ব্লিড করছে তোমার দেশ। তো সেই জায়গাটা আমার মনে হয় যদি না বুঝতো মেয়েটা, সেক্ষেত্রে মেবি হামজা অ্যাকচুয়ালি, আমি আর ঐত্রদা বলেছিলাম যে হামজা একদম রুথলেস এবং কিলিং মেশিন হিসেবে ওকে এস্টাবলিশ করা হয়েছে, তো সেইটা মেবি সেরকম ড্রাস্টিক স্টেপ হয়তো তাহলে নিত। তো যেহেতু মেয়েটা বুঝে গেছে, যে কারণে আমার মনে হয় যে ওরকম ড্রাস্টিক স্টেপ নেওয়ার বিষয়ে রণবীর সিং ভাবেনি, কিন্তু ওকে ক্যারেক্টারটাকে আচ্ছা যেভাবে এস্টাবলিশ করা। হ্যাঁ বলো ঐত্রদা। না, এটা না এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা, যে যদি এটা না ঠিক বুঝতো। আছে শোনো দেখো, এই ইয়েলিনা ক্যারেক্টারটাকে নিয়ে এত আলোচনা হওয়ার কোনো দরকার নেই, সিনই আছে গুনে গুনে দুটো, ঠিক আছে, এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে ছবিটার মধ্যে আলোচনা করো। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কি স্টিভেন স্পিলবার্গের মিউনিক দেখেছো? মিউনিক মিউনিক, সিনেমাটা কি দেখেছো? মিউনিক না টম ক্রুজেরটা? টম ক্রুজেরটা না, মিউনিক। টম ক্রুজেরটা তো মাইনরিটি রিপোর্ট আর ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস। মিউনিক হচ্ছে যেটা হচ্ছে ওই ব্ল্যাক টেম্পল, ইসরায়েল যেটা করেছিল, মোসাদ করেছিল, র্যাথ অফ গড বলে যে মিশনটা, ওই অলিম্পিক্স এর প্লেয়ারদের মারার। ওই সিনেমাটা দেখো, ওটা হিউজলি ইন্সপায়ার্ড, মানে ধুরন্ধর ওটার থেকে প্রচন্ড বেশি ভাবে ইন্সপায়ার্ড আর কি। ওই পুরো ট্রিটমেন্টটা যে কিভাবে ওর, মানে ইভেন র্যাথ অফ গড ওটা তো নামও দিয়েছে, র্যাথ অফ গডই ছিল ওই মিশনটার নাম, মোসাদের ওই মিশনটার নাম ছিল। যাই হোক, তাহলে তো আর ওই আলোচনাটা করাই যাবে না। বাট মিউনিকের আমি তোমাদেরকে তাহলে একটা এক্সাম্পল দিয়ে অন্য জিনিস বলতাম, যাই হোক ওটা ছাড়ো। আচ্ছা এইবার আমরা একটু একটু কয়েকটা পোর্ট্রেয়াল নিয়ে আমার একটা বক্তব্য আছে, এটা লোকে আবার খারাপ ভাবে নেবে। না অরিত্রদা, আমি 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 ওই ডিবেটে আসছি, ঠিক আছে, আমি আমি ওই ডিবেটে আসছি। আমি একটা কথা এখানে বলে নি, আদিত্য ধরকে নিয়ে আমি বলবো বলবো বলে অপেক্ষা করছি। আমার মনে হয় যে সন্দীপ রেড্ডি পাঙ্গে এবং আদিত্য ধরের মতন ফিল্ম মেকার যেটা করতে পেরেছে, রিয়েলাইজ করেছে ওরা মেবি, যে এখন রিলসের যুগ, এবং প্রত্যেকটা রিলে তুমি যদি দেখো একটা মিউজিক কিন্তু অ্যাড করা থাকে। ম্যাক্সিমাম রিলে তুমি দেখবে যে একটা মিউজিক কিছু না কিছু অ্যাড করা রয়েছে, পপুলার কোনো গান দিয়ে বা কিছু দিয়ে। এবার সেই জিনিসটা রিয়েলাইজ করেছে, এবং ওদের মিউজিকে মানে হেভি ক্রাফট রয়েছে। তুমি দেখবে যে আদিত্য ধরের ছবি প্রচন্ড ইন্টেন্স, যেটা কথা বলছিল রূপম দা অ্যাকচুয়ালি, যে একদম হার্ড হিটিং ছবি, কিন্তু সেখানে মানে সোকল যে এন্টারটেনমেন্ট, দু চারটে সিনে কমেডি ছাড়া সেই এন্টারটেনমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি নেই। কিন্তু তারপরে অডিয়েন্স এন্টারটেন হচ্ছে, তার কারণ হচ্ছে ওই মিউজিকের থ্রু এন্টারটেনমেন্টটা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে আদিত্য ধর। এবং সেম জিনিসটা তুমি দেখবে বাংলাও কিন্তু প্রচন্ড বেশি তার ছবির মধ্যে মিউজিকের হেভি ইউজ থাকে। তো আমার মনে হয় যে যারা যারা এখন ফিল্ম মেকার রয়েছে, তারা কিন্তু মিউজিক দিয়ে, মানে আগে কিন্তু এই জিনিসটা ছিল না যে আমি মিউজিক দিয়ে পুরো সিনেমাটাকে ডিজাইন করছি এবং সেটাকে দিয়ে এমন ভাবে আপলিফটমেন্ট করছি, ছবির এতটা এলিভেশন দিচ্ছি, মানে তুমি কি সেটা পপ কিন্তু কালচারের এক্সিস্টিং মিউজিকের, তুমি কি এক্সিস্টিং মিউজিকের ইউজের কথা বলছো?
এক্সিস্টিং মিউজিকের ইউজ মানে আর কি, ধরে নাও আমি বলছি পুরোনো গানকে যেভাবে অ্যাকশন, তুমি দেখবে যেখানে যেখানে ধরো রণবীর সিং একদম সিনেমার শুরুতে ওই যে একে 47 কিনছে এবং তার পরবর্তীতে ওর বন্ধুর সঙ্গে মানে যাকে আর কি ইন্টারভেলে মারে আর কি, ইন্টারভেলে পরে তার সঙ্গে যখন আবার পাঠানকোটে ফিরছে দিল্লি থেকে, তখনও দেখবে মিউজিকের ব্যবহার, ঠিক আছে? কিংবা শেষে যখন রণবীর সিং অ্যাকচুয়ালি সিনেমার একদম শেষ ভাগে ফিরছে, যেটা আর কি ক্লোজার কাইন্ড অফ, যেখান থেকে জার্নিটা শুরু হয়েছিল সেখানেই গিয়ে শেষ, যেটা কথা রূপমদা বলছিল যে সবকিছুকে ক্লোজার দিয়েছে, তো রণবীর সিং এর ক্যারেক্টারকেও দেখবে ক্লোজার দিয়েছে, এবং সেখানেও দেখবে মিউজিকের ব্যবহার। যেখানে যেখানে সঞ্জয় দত্ত যেখানে গাড়ি চালাচ্ছে, মানে ছবির মধ্যে যেখানে যেখানে গাড়ি চালানো হচ্ছে, আমি বলছি ইনফ্যাক্ট রণবীর সিং এর ক্যারেক্টারটা যখন অ্যাকচুয়ালি একটা জেল থেকে অন্য জেলে শিফট হচ্ছে এবং সেখান থেকে ওকে আর কি কাইন্ড অফ হাইজ্যাক করে নেওয়া হবে আর কি বাই এয়ার মানে মাধবনের ক্যারেক্টার, আর মাধবনের ক্যারেক্টার, সেখানেও দেখবে মিউজিকের ব্যবহার। তো প্রচুর মিউজিকের ব্যবহার তুমি দেখবে। তো এইটা কিন্তু একটা মানে এটাও কিন্তু আদিত্যর একটা সিগনেচার যে মিউজিক দিয়ে এন্টারটেনমেন্ট দেওয়া অডিয়েন্সকে, যেখানে জিনিসটা অ্যাকচুয়ালি খুব হার্ড হিটিং। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি, যেখানে আর কি মারা গেল ওই ক্যারেক্টারটা, তোমার দেখবে সবাই হচ্ছে মানে মানে আল্লাহকে ডাকছে এবং মানে কোরআন পাঠ টাট করছে, সেখানেও তো একটা ফানি মিউজিক ঢুকিয়ে দিয়েছে ইচ্ছা করে, ঠিক আছে? যে আমরা তোদের জন্য একেবারেই সিম্প্যাথেটিক নই, যা হয়েছে বেশ হয়েছে, ঠিক আছে? তো এই মিউজিকের ব্যবহারটা কিন্তু প্রচন্ড বেশি আদিত্য ধর করেছে ছবির মধ্যে, মানে যেটা অ্যাকচুয়ালি মানে এন্টারটেনমেন্টটা দিয়েছে, এটা বলতে চাইছি। আর তুমি যেটা বলছিলে হয়তো বলো, কন্টিনিউ করো তোমার যে পোর্ট্রেয়াল নিয়ে। আমি দেখো দাউদকে যেভাবে দেখিয়েছে, বাড়ে সাহকে দেখিয়েছে দাউদ, মানে এটা আমরা যেহেতু স্পয়লার ফিল্ড কনভারসেশন করছি তাই প্রত্যেকে এতক্ষণে দেখে নিয়েছেন আশা করি, না দেখলে তো দেখবেন, ভিডিওটা দেখছেন না। তো দাউদকে দেখিয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। এবার দেখুন, এটা তো ওর ইন্টারপ্রিটেশন একরকম ভাবে, বাট বেসিক্যালি এই জায়গাতেই মানে আপনাদেরকে আমি যেটা বলতে চাই যে আপনারা কিন্তু এইটাকে 100% ট্রুথ ধরে নেবেন না, কারণ এখানে কিন্তু ফিকশন মেশানো আছে, ঠিক আছে? আপনারা যদি একটু পড়েন যে আইএসআই কিভাবে দাউদকে ইউজ করতো, ঠিক আছে, এই যে বম্বে বম ব্লাস্টে দাউদ কেন ইনভলভ হয়েছিল, ঠিক আছে, ডেফিনেটলি সেখানে একটা সেন্টিমেন্ট তো ছিলই, কারণ বম্বেতে যে রাইটস হয়েছিল তার পরবর্তীতে দাউদকে চুড়ি পাঠানো হয়েছিল, চুড়ি, মেয়েদের চুড়ি, ভাঙা চুড়ি পাঠানো হয়েছিল, এটা খুব ফেমাস একটা ঘটনা আছে, দাউদকে চুড়ি পাঠিয়েছে, দেখবে ব্ল্যাক ফ্রাইডেতে ওই সিনটা আছেও। তো যাই হোক, তো সেটা একটা কারণ রয়েছে, এবং আইএসআই ওকে বলেছিল যে তোমাকে সেফ হেভেন দেবো আমরা পাকিস্তানের মধ্যে, সেকেন্ড হচ্ছে তোমার যে গ্যাং ওয়ার্স চলছে মুম্বাইয়ের মধ্যে সেগুলো সর্ট আউট করে দেবো। তো ওকে অনেকগুলো মানে অফার দিয়েছিল, এবং তাতে ওর স্মাগলিং রুটটা ইউজ করে আরডিএক্সটা ঢুকিয়েছিল বম্বেতে। এবং কিন্তু এখানে যে পোর্ট্রেয়ালটা দেখাচ্ছে যে ও হচ্ছে একটা মাথা, মানে হি ইজ অ্যাকচুয়ালি ক্যারিং আউট অল দ্য মানে টেররিস্ট অ্যাক্টিভিটিস। আমার দুটো জিনিসের মধ্যে তালমেলটা একটু মানে ভুলভাল লেগেছে, তার কারণ হচ্ছে আবার এক জায়গায় সঞ্জয় দত্ত বলছে, যেটা অ্যাকচুয়ালি রিয়েল ঘটনা, যে দাউদের একটা ভাই ছিল নুরা বলে, যে লিরিক্স টিরিক্স লিখতো, সালমান খানের ছবি এসেছিল পাত্থার কা ফুল, তার মধ্যে লিরিক্স লিখেছিল, তো সেই নুরাকে রহমান মেরে দিয়েছিল অ্যাকচুয়ালি রহমানটাকে, তো সেটার মেনশন আবার সঞ্জয় দত্ত করছে। তো যদি বড়ে সাহেব এত বড় ক্যারেক্টার হয় যে পুরো আইএসআই কে চালাচ্ছে, তো সে মানে তার ভাইকে রহমান মারার সাহসটা অব্দি করবে, মানে যে পুরো কাইন্ড অফ পাকিস্তানকে চালাচ্ছে, আইএসআই ওর সব কথা শুনছে, মানে আমি বলছি আইএসআই এর সাথে দাউদের কানেকশন আছে, এটা কোনো ভুল নয়, কিন্তু দাউদ ইজ আ পাপেট অফ আইএসআই, আমি এটা বলতে চাইছি, এখানে উল্টোটা দেখাচ্ছে। তো সেটা আমার একটু অবাক লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে যে দাউদ যে ভোকাবিলিটিতে কথা বলছে দেখাচ্ছে, এটা হতে পারে না, তার কারণ হচ্ছে দাউদ ইব্রাহিম মহারাষ্ট্রতে এত বছর ছিল, হি ইউজ টু স্পিক ফ্লুয়েন্ট মারাঠি। তো আপনারা ডোংরি টু দুবাই পড়ে নিন, আপনারা বাইকালা টু ব্যাংকক পড়ে নিন, আপনারা যে কোনো আন্ডারওয়ার্ল্ডের উপর বই তুলে পড়ে নিন, ভালো যেগুলো রিসার্চ করা, এবং যে কোনো দাউদের ফোন কল দেখে নিন, ও পাকিস্তানে গেলেও ও তো নিজের ইয়াং বয় সবকিছু তো কাটিয়েছে মুম্বাইতে, তো ওর যে কথা বলাটা, ওই যে টাপরি যেটা আমরা ল্যাঙ্গুয়েজ বলি, অটোমেটিক্যালি আসবে, ওর চুস্ত মানে উর্দুতে কথা বলতে পারবে না, যেটা দেখাচ্ছে এটা ন্যাচারাল নয় ওর জন্য, কারণ ও একটা অনেক বয়সে গেছে দুবাইতে, দুবাই থেকে পরে পাকিস্তানে, 90s পাকিস্তানে গেছে, দুবাইতে গেছিল 85-এ। তো সেই যে পোর্ট্রেয়ালটা, ও যেভাবে কথা বলছে, মেজর ইকবাল ওইভাবে কথা বলছে মানা যায়, মেজর ইকবাল বর্ন এন্ড ব্রট আপ ইন পাকিস্তান, ও ওরকম, এই লোকটা তো পরে গেছে, ঠিক আছে, তো সে ওইভাবে কথা বলছে কি করে? তো ওইটা আমার একটু অদ্ভুত লেগেছে আর কি, ওই পোর্ট্রেয়ালটা, মানে আমি ফিজিক্যালি যেটা দেখিয়েছে একদম পারফেক্ট দেখিয়েছে, কারণ দাউদ অ্যাকচুয়ালি অসুস্থ, এবং ডি ডেতেও এটা অ্যাড্রেস করেছিল যে ওর বাইপাস সার্জারি হয়েছে, ওর রেনাল ফেলিয়ার হয়ে গেছে, এইগুলো অ্যাকচুয়াল ঘটনা। তো মানে আদিত্যদার যেভাবে দেখাচ্ছে, যে যেভাবে আপনারা দেখে এসেছেন সিনেমাতে, সেটা নয়, অ্যাকচুয়ালি লোকটা এখন বুড়ো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, এটা একদম ঠিক, এটা সত্যি কথা। কিন্তু ও যে কনভারসেশন, যে ভোক্যাবে কথা বলছে, এবং ওকে যে আইএসআই এর মাথা দেখানো হচ্ছে, এটা আমার একটু মানে মনে হয়েছে ল্যাক অফ রিসার্চ, মানে যেহেতু এই ক্যারেক্টারটা অলরেডি লোকে জানে বলে ওটাকে জাস্ট এনক্যাশ করে করা, বাট ওটা আমার মনে হয়েছে
মানে আমি এটা নিয়ে পড়েছি বলেই বলছি আর কি। ভিলেনই দেখাও, কিন্তু তাকে আইএসআই এর পাপেট দেখো, আইএসআই এর আরো কোনো অন্য মাথাকে বড় মানে রাখতে পারতো আর কি বলে আমার মনে হয়েছে। এটা কি তোমাদেরও মনে হয়েছে? দেখো আমার না দেখো পার্টিকুলার, আমি ভিডিওতে বললাম, আমার বাড়ে সাহাবের সিনটা নিয়ে যতটা আশা ছিল, আমার বাড়ে সাহাবের সিনগুলো অত ভালো লাগেনি। মানে বাড়ে সাহাব যদি সে মানে বিছানাতে শুয়েও থাকে, একটা অরা হয়তো, যে এটা দেখে ভাই মেজর ইকবালের ইন্ট্রোডাকশন হচ্ছে একটা জায়গা, দেখবে তোমাদেরকে আমি বলছি, রেহমান যখন বলে, লোকে জিনিসটাকে মানে ওটাকে গুরুত্ব দেয় না, কিন্তু দেখিয়েছে এরকম ভাবে। রেহমান যখন বলে না যে রেহমান ডাকে কি দি হুই মত বড়ি কাসাইনুমা হতি হয়, দেখবে হ্যাঁ। মেজর ইকবালের একটা রিয়াকশন আছে যে ভাই তোর সামনে বাপ বসে আছে, তুই আমাকে সব শেখাচ্ছিস। এটা ছিল রিয়াকশন ওর, ওটার কাউন্টার, কিছু বলে না। এটাই হচ্ছে অরা। এবার দাউদের বিষয়টা এমন ভাবে এনেছে, আমার জন্য ওটা ফিল হয়নি। মানে রণবীর সিং যেরকম চোখ মুখ না, করছে, ওটা এটা অডিয়েন্স ট্রিটমেন্টটা কিরকম বলো তো? তোমরা ডেনিস ভিলেনভের ডিউন দেখেছো? ডিউন, হ্যাঁ হ্যাঁ ডিউনে দেখবে মেন ভিলেনটা থাকে না, ওই মোটা করে টাকলা চৌবাচ্চা ডিউন, ওকে তো ওরকমই দেখায় যে ও কিছু করে না, ও খালি অর্ডার দেয়। মানে ওরকম টাইপের পোর্ট্রেল করবার চেষ্টা করেছে যে লোকটা মানে অ্যাকচুয়ালি কি দাউদকে চিরকাল লার্জার দ্যান লাইফ দেখিয়েছো, চোখে রেবেন সানগ্লাসেস হ্যান ত্যান। তো ও আর কি ওটাকে সাবভার্ট করে দিতে চাইছে যে তুমি ভাবছো এত বড়, কিন্তু অ্যাকচুয়ালি শুয়ে পড়েছে। যাই হোক, আমার জন্য দাউদের ওই বিষয়টা খুব একটা বেশি ওয়ার্ক করেনি। মানে সেটা ঠিক আছে, মানে সেটার জন্য যে ওয়ার্ক করেনি বলে খুব একটা ইস্যু হয়েছে, ওটা না, ওটা আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি আর কি। আর ছবির মধ্যে আমি যেটা আগেও বললাম, যে কিছু জায়গায় হচ্ছে মানে ওই স্টেটমেন্ট গুলো আইতার এরকম ভাবে দেবে যে এটা এটা রিজন ছিল, এটাকে আমি জাস্টিফাই করছি। আমার ওটা একদম ভালো লাগেনি। মানে খুব সামান্য জিনিসই গোটা ছবিতে আমার ভালো লাগেনি। ওটাতে আমরা আসছি, ওটাতে আমরা আসছি। আগে দাউদের ব্যাপারটা নিয়ে কথা বলি। সাগর নীল, তোমার ওপিনিয়নটা বল। না দেখো, আমার মনে হয় যে দাউদের ব্যাপারে তুমি যেটা বলছো ঠিক আছে, টাপরি ল্যাঙ্গুয়েজ এন্ড অল, তো আমি এটার ব্যাপারে আমি আলাদা করে পড়েছি এরকম বিষয় নয়, তো তুমি বলছো আমি সেটা বিশ্বাস করছি। কিন্তু ব্যাপারটা আমার সেই জায়গা থেকে মনে হয়নি। আমার ফার্স্টে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে এক্স্যাক্টলি রূপম দা যেটা বললো সেই কারণে। ঠিক আছে, একদম আচ্ছা, আমার সেম মনে হয়েছে যে ভাই ডিসঅ্যাপয়েন্টিং, বা এটা কি কি হলো ব্যাপারটা, এই ইমরান হাশমি, এই সালমান খান। এবার এটাই মানবো, এটা ফিল্ম মেকারের একেবারেই দোষ নয়, এটা আমাদের দোষ, এটা মিডিয়ার দোষ, যে তারা এইভাবে বিষয়টাকে হাইপ আপ করেছে। ঠিক আছে, কারণ ফিল্ম মেকার যেটা দেখাতে চেয়েছে সে আগে থেকে শুট করে বসে রয়েছে, সে সেই অনুযায়ী দেখিয়েছে। এবং অ্যাকচুয়ালি দেখো দাউদে এরকম একটা সিচুয়েশন যে এটার ব্যাপারে আমরা সকলে মোটামুটি যারা একটু আধটু পড়াশোনা করি তারা জানি, তো সেটাই দেখিয়েছে। এবার লাস্টে যেভাবে ক্লোজার দিয়েছে জিনিসটাকে, যে কেন ওর এরকম সিচুয়েশন হচ্ছে, সেই ব্যাপারটা আমাকে যথেষ্ট এটাও মজা মজা দিয়েছে। লেগেছে, এটা আমার সেটা মজা মজা লেগেছে। লেগেছে, সেটা একদম হ্যাঁ। মজা লেগেছে। আমরা তো এবার বলছি যে যেটা আমাদের রূপমদা নাম যেটা লেগেছিল, হ্যাঁ বলো বন্ধ বলো। আমাদের এটা মনে হয় যে আমাদের না মজার কারণ, না মজার লাগার কারণটা কিন্তু শুধুমাত্র বিছানায় শুয়ে থাকা না। যদি দেখো প্রস্থেটিকের কাজটাও কিন্তু খুব একটা ভালো হয়নি ওই পার্টিকুলার জায়গাটায়। যদি দেখো এইসব জায়গাটায় গায়ে ডিটলিং ছাড়া যেরকম ভাবে লাগছে দেখতে, তো ওইটাই কারণ যে প্রস্থেটিকের কাজটা যদি হেভি হতো, তাহলে কিছু ক্যারেক্টারকে, কারণ ওই জায়গায় যেমন ও করছে না, যে শুধুমাত্র হাত তেরম করে নামাচ্ছে, মানে আমরা ধরো ক্যারেক্টারটাকে দেখলামই না, দাউদকে দেখালোই না, একটা শ্যাডোতে রেখে দিয়েছে, খালি হাত তেরম করছে, যেরকম ব্ল্যাক ফ্রাইডেতে ইনিশিয়াল করেছিল, যে ওর খালি হ্যাঁ, রিফ্লেকশনটা দেখাচ্ছে। যদি ওরকমই করতো যে ও এক জায়গায় শুয়ে আছে, খালি দুটো আঙ্গুল নামাচ্ছে, শুধুমাত্র হামজাই দেখেছে, এবং হামজা ঢুকতে পেরেছে, হামজা ওরকম ভাবে শ্যাডোতে দেখেছে, আমার মনে হয় ফিয়ারটা অদ্ভুত ওয়ার্ক করতো। যাই হোক, বল সাগর বল। সাগর নীল বলো, আমার সাগর মনে হয় নীল দেখো, বলো। আমি আজ অব্দি দাউদের যত প্রেজেন্টেশন দেখেছি, বেস্ট হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, ধারে কাছে অন্য কোনো ছবি আসেনি। অনুরাগ কাশ্যপ ব্ল্যাক ফ্রাইডেতে যা দেখিয়ে দিয়েছে দাউদকে, ওই গাজরাজরাও সামনে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে করছে, আর দাউদ উল্টো দিক থেকে দেখছে, ওই সিনে যে ইম্প্যাক্ট ও অন্য কোনো সিনেমা ছুতে পারবে না। ঠিক আছে, তো অনুরাগ না, কাশ্যপ আমি মানে আমি ব্রিলিয়ান্ট মনে করি দেখিয়েছিল। বেস্ট, আজ আমার মনে হয় বেস্ট দাউদ। আমি যদি 1 2 3 রাখি, আমি একে রাখবো হচ্ছে ঋষি কাপুরকে। ঋষি কাপুরকে চেহারা ওয়াইজ মানিয়েছিল। আর ঋষি কাপুরকে অ্যাকচুয়ালি তুমি দেখবে, ও যে এই যে আমি তোমাকে বলছি না যে ও মারাঠিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো, এই ট্রেডস গুলো অ্যাকচুয়ালি ঋষি কাপুরকে নিখিল আডবাণী দিয়েছিল। এক হচ্ছে ওর বাইপাস হয়ে গেছে, ঠিক আছে, তারপরে ও যে মানে মোটা বলে পা হাত পা টেপাচ্ছে খালি, দেখবে এগুলো আছে, হাঁপিয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু দৌড়াচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, ওই ট্রেড গুলো একটু হিউম্যানলি ট্রিট করেছিল। এবং ওই দেখবে ও ডায়লগ, ও দেখবে একটা জায়গায় জাভেদ মিয়াঁদাদকে বলে ওই ছবিটাতে ডিডেতে, যাবে पाकिस्तानी, तेरे से ज्यादा अच्छा क्रिकेट खेलता हूँ, आज भी गली में खेलता हूँ तो चौके छक्के उड़ाता हूँ, भाग। बोले देखो एरम भागिए देओगे। तो একটা ডায়লগ আছে, হেভি ডায়লগ, ট্রিগার খিচ মামলা মত খিচ, मामला मत হেভি লাগে कीजिए। ডায়লগ। তো আমি ঋষি কাপুরকে 1 নম্বরে রাখবো। 2 নম্বরে আমি রাখবো হচ্ছে অজয় দেবগনকে। অজয় দেবগনের পোর্ট্রেয়ালটা ডেফিনেটলি একটা সিনেম্যাটিক পোর্ট্রেয়াল ছিল, ওটা পুরো 100% তো অ্যাকুরেট নয়। আর 3 নম্বরে আমি রাখবো হচ্ছে মানে ব্ল্যাক ফ্রাইডেটাকে। ব্ল্যাক ফ্রাইডেটাতে অ্যাকচুয়ালি দেখবে বেশি দেখাইনি, ওকে রিভিলই করেনি বেশি, ওর বেশি দিকটা দেখায়নি, মানে লুকিয়ে লুকিয়ে মানে একটা লোক আছে পিছনে, ওরকম ভাবে দেখিয়েছিল ব্যাপারটা।
এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং টেক। আমার ভিজুয়ালি জিনিসটা দেখে অ্যাকচুয়ালি মজাই লেগেছে, কিন্তু আমার ডায়লগটা আর ও যে পাওয়ারে বসে আছে, যদি ও ওই পাওয়ারে বসে থাকে তাহলে রেহমানের ওই যে ঘটনাটা যেটা অ্যাকচুয়ালি নূরার সাথে হয়েছিল সেটাকে তাহলে অমিট করে দিতে পারতো, সেটাকে দেখা পারতো। মানে নাহলে রেহমান ডাকেত একটা লোকাল গ্যাংস্টার, আর এ হচ্ছে আইএসআই এর মাথা, পুরো পাকিস্তানে কি হবে সেটা ডিসাইড করছে, তার ভাইকে মারছে, ওটা আবার সঞ্জয় দত্ত বলছে ওটা অ্যাকচুয়ালি তো হয়েছিল অ্যাকচুয়াল ঘটনা, কিন্তু এটা বিশ্বাসযোগ্য নয়। মানে পাওয়ার ডায়নামিক্সটা আর কি ট্রিকি হয়ে যাচ্ছে হ্যাঁ, আর কি। ওইটা, এইটা একটা আর ব্যাপার। যেটা আমার আরেকটা জিনিস যেটা নেগেটিভ লেগেছে, এইবার রূপমের পয়েন্টটাতে চলে আসবো, সেটা হচ্ছে যে আমি বুঝতে পারছি, দেখো ইয়োগিজির সময়ে এই যে প্রথম যে গ্যাংস্টারটাকে দেখিয়েছে, যে আতিক আতিক বলে যে লোকটাকে, আতিক আহমেদ বলে, আতিক আহমেদ মনে অ্যাকচুয়ালি নাম, এখানে আতিফ আহমেদ করে দিয়েছে। ও অ্যাকচুয়ালি সমাজবাদী পার্টির অ্যাকচুয়াল লিডার ছিল, হ্যাঁ গ্যাংস্টার, ওকে গুলি করে মেরেছে ওই লাইভ টেলিভিশন, এটা কিন্তু জেনুইন, এবং সবাই বলেছিল যে ইউপিজি করিয়েছে। সেগুলো বুঝতে পারলাম, সবই ঠিক আছে, ওগুলোতে আমার মজাই লেগেছে দেখে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ডিমনিটাইজেশনটাকে যখন বলা হচ্ছে যে পাকিস্তানের এই ফেক কারেন্সির ওই নেটওয়ার্কটাকে ভাঙার জন্য ডিমনিটাইজেশন করা হলো, ঠিক আছে, অপারেশনের নাম দিল মাধবন, কিন্তু তার যে নেগেটিভ রিপারকাশন কি হয়েছিল, যেখানে লোকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেছে, এত লোকে, কত লোকে মেয়ের বিয়ে দিচ্ছিল, বাড়িতে ক্যাশ এনে রেখেছে, হঠাৎ করে দেখছে ডিমনিটাইজেশন অ্যানাউন্স হয়ে গেছে, এরকম প্রচুর ঘটনা আমরা সেই সময় 2016 সালে নিজের চোখের সামনে দেখেছি। আমার কথা হচ্ছে ফার্স্ট পার্টে যখন মাধবন এক্সিস্টিং গভর্নমেন্টকে কন্টিনিউসলি ক্রিটিসাইজ করছে যে আমাদের হাত বাঁধা, এটার এই ইম্প্যাক্ট হচ্ছে, এটার এই ইম্প্যাক্ট হচ্ছে, তাহলে সেকেন্ড পার্টে যখন যে কোনো একটা অপারেশন করছে, অবশ্যই বুঝলাম সেটা পজিটিভ দিকটা যে পাকিস্তানের ওই নেটওয়ার্কটাকে ভাঙার জন্য, কিন্তু ওর ফ্লিপ সাইডটা, ওটার যে রিপারকাশনে আমাদের দেশের দিকেও কি ইম্প্যাক্ট পড়েছে সেটাও তো তাহলে বলা উচিত। তার মানে কি হচ্ছে, আমি একটা ইনফরমেশনকে চেপে দিলাম। এবার প্রবলেম হচ্ছে কি, ছবিটা এত টেকনিক্যালি ব্রিলিয়েন্টলি বানালো, পারফরমেন্সেস এত ভালো যে লোকে কোয়েশ্চেন করবে না। তো এইখানেই হয়ে যাচ্ছে প্রবলেম। আমি যেটা বলছি বারবার, যে আপনাদেরকে কিন্তু ইন্টারনেটে গিয়ে ওটা পড়তে হবে যে অ্যাকচুয়ালিতে কি যেটা বলছে সেটা কি একদম 100% ট্রু নাকি ও ফিকশনালাইজ করেছে। যেহেতু এই ফ্যাক্টস আর ফিকশনটাকে মিশিয়ে দিচ্ছে, তাই জন্য ওইটা লোকে বিশ্বাস করে নেবে। তো আমার কথা হচ্ছে যে ওইটা প্রচন্ড জাস্টিফাই করতে করতে গেছে। এবার তোমাদের ওপিনিয়ন জানতে চাইবো। না দেখো, ডিমনিটাইজেশন আমার মতে, মানে আমার মতেও নয়, ডিমনিটাইজেশন আমরা সকলে জানি যে প্রচুর প্রচুর এটাকে কেন্দ্র করে আর্টিকেল পরবর্তীতে হয়েছে, ডিমনিটাইজেশন হওয়ার বেশ কয়েক বছর পরে হয়েছে, এবং সেগুলো সমস্ত ভালো জার্নালরা প্রকাশ করেছে, এরকম নয় যে তারা পেড, তাদেরকে পয়সা খাইয়ে করানো হয়েছে। ডিমনিটাইজেশন ওয়াজ ফ্লপ, অ্যাবসলিউট ফেলিওর, ঠিক আছে। তো সেই জিনিসটা সর্বস্তরে সেটা ফ্লপ ছিল, একদম 100% ফ্লপ ছিল। তো সেই জিনিসটাকে কেউ, মানে সেই জিনিসটাকে এখানে অনেক বাড়িয়ে চাড়িয়ে লার্জার দ্যান লাইফ বইতে দেখানো হয়েছে। আমার একটা খুব সিম্পল কথা, বর্তমান জিওপলিটিক্স কি সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, শেষ বছর ইন্ডিয়া পাকিস্তান ওয়ার লেগে যাচ্ছিল, সেই সময় আমাদের নেতৃত্বরা কি করেছে এবং তাদেরকে দিয়ে কি করানো হয়েছে, কি বৃত্তান্ত, এবং অন্য দেশে যুদ্ধ লেগে গেলে আমাদের আগের প্রাইম মিনিস্টাররা তারা নানান ধরনের স্টেটমেন্ট দিত যে আমরা যে কোনো দেশের যে সার্বভৌমত্ব সেটাকে রক্ষা করার পক্ষে, কোন দেশ যদি এরকম ভাবে হঠাৎ করে মিলিটারি ঢুকিয়ে দেয় এবং সেই দেশের সার্বভৌমত্ব মানে ভঙ্গ করতে আর কি চেষ্টা করে, আমরা সেটার বিরুদ্ধে, আমরা চাই আমি তোমরা সরিয়ে নাও। এটা মনমোহন সিং স্টেটমেন্ট দিয়েছে, ইন্দিরা গান্ধী স্টেটমেন্ট দিয়েছে, অটল বিহারী বাজপেয়ী যিনি অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির, তার স্টেটমেন্ট এরকম দেওয়া রয়েছে পরিষ্কার, অনেক ক্ষেত্রে অ্যালাইদের বিরুদ্ধে কথা বলেছে, যেটা আজকে আমরা স্পেনের গভর্নমেন্টকে করতে দেখতে পাচ্ছি। স্পেনের কিন্তু ইউএসএ অ্যাকচুয়ালি অ্যালাই, তার পরবর্তীতে স্পেনের গভর্নমেন্ট সামনে আসছে, এসে বলছে যে না আরে তুমি চাইছো ইউএস এর মধ্যে ট্রাম্পের লোকেরা, নিজের লোকেরা, তারাই তো প্রোটেস্ট করছে, একজন লোককে সেই ট্রেনে বার করতে গেছে হাত ভেঙে গেছে না, জানো তো এটা নিশ্চয়ই। একদম একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যারা আমেরিকার কথায় ওঠে, আমেরিকার কথায় বসে, তাদের এত লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন যদি দেখানো হয়, লেজারাই ফেজারাই সমস্ত ঢপের গল্প, এত লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন তাদের দেখানো হলে আমার সেটাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে প্রবলেম থাকবে। ছবি ব্রিলিয়ান্ট, কোনো আমার প্রবলেম নেই, ক্রাফট রয়েছে ডিরেক্টরের, এবং ডেফিনেটলি আদিত্য ধর প্রচন্ড ট্যালেন্টেড একজন ফিল্ম মেকার, কিন্তু তার রাজনীতির সঙ্গে আমি একেবারে একমত আমি নই। এবং যা রাজনীতিকে কেন্দ্র করে এই ছবির মধ্যে যা দেখানো হয়েছে আমার অ্যাবসলিউট ননসেন্স মনে হয়েছে। ডেফিনেটলি তার মধ্যে অনেক কিছু যেটা অ্যাকচুয়ালি সমাজবাদী পার্টিকে কেন্দ্র করে যেটা দেখানো হলো, কোনো রাজনৈতিক দলই সবই রাবিশ, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি হচ্ছে যে আজকে এবিসিডি মানে যে কোনো, দেখো আজকে একটা কথা যেটা আমি গতকালও বলেছি সেটা আমি আজকেও বলবো, যে গভর্নমেন্টের বিরুদ্ধে ছবি হবে এবং গভর্নমেন্টের পক্ষেও ছবি হবে, এবং সেটা আজকে আমাদের সমাজের রিয়েলিটি, এবং এটা আমি বুঝে গেছি, এটা আমি মেনেও নিয়েছি, কোনো অসুবিধা তাতে কিছু নেই। কিন্তু আমি যদি নিজেকে বিশ্বাস করি, জিজ্ঞাসা করো, আমি এটা বিশ্বাস করি না যে পলিটিশিয়ান যার কেরিয়ার শেষ হয়নি তাকে একটা বিশাল লার্জার দ্যান লাইফ ভাবে দেখিয়ে দিলাম ছবির মধ্যে, আমি এটা পক্ষে নিই। আমি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার পক্ষে একজন, মানে যদি আমি আর্টিস্ট হই, আমি চাইবো সবসময় গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে,
মানে গভর্নমেন্টকে আমি জানি এটা ভালো ওটা ভালো ওটা ভালো, বাহ খুব ভালো খুব ভালো, এইটা আমি যতক্ষণ না তার টার্ম শেষ হয়ে যাচ্ছে আমি ততক্ষণ সেটা করতে প্রস্তুত নই সত্যি বলতে। না আমি ঠিক আমি আছে, একটা জিনিস সাগরদিকে এক সেকেন্ড ওয়েট থামিয়ে একটা কথা বলবো। তোমরা বেবি সিনেমাটা দেখেছো? বেবিতেও কিন্তু তুমি দেখবে নীরজ পান্ডে একটা প্রাইম মিনিস্টারকে দেখিয়েছিল যেটা কিন্তু রিজেম্বল করছিল নরেন্দ্র মোদীর সাথে, ঠিক আছে, একদম সেম লুক এন্ড ফিল দিয়েছিল। কেউ কোয়েশ্চেন করেছিল? কারণ তাকে কিন্তু সবকিছু জানাচ্ছে ড্যানি কিন্তু ওখানে কাইন্ড অফ অজিত দোভালের মতোই চরিত্র ছিল, এবং তাকে সবকিছু সে জানাচ্ছে, তার পারমিশন নিচ্ছে, সবকিছুই করছে, সেই কিন্তু অর্ডার দিচ্ছে। কিন্তু তা মানে পুরো ক্রেডিটটাই তার, যারা গ্রাউন্ড লেভেলের অপারেটিভ বা মাঝে যারা বিউরোক্র্যাটস রয়েছে তাদের কোনো ক্রেডিট নেই, এবং সব ক্রেডিট। তাহলে আমার কথা হচ্ছে যে তুমি দেখবে আদিত্য ধারে এটা মাল্টিপল টাইম করেছে, মানে আমি বলছি প্রথম দিকে এসে অন্য অ্যাক্টরকে কাস্ট করে করতো, দেখাতো, এখন তো ডাইরেক্ট ফুটেজই দেখাতে শুরু করেছে, ঠিক আছে। আমি তুমি এইটাই বলতে চাইছি। উড়িতে তুমি দেখবে একটা ক্যারেক্টার ছিল নরেন্দ্র মোদীর উপরে, আর্টিকেল 370-তে অরুণ গোভিলকে নিয়েছিল, ঠিক আছে, প্রথমটাতে মনে হয় রাজত কাপুরকে নিয়েছিল। আচ্ছা, এইবারে তো ডাইরেক্ট ফুটেজই দেখাচ্ছে। এবার আমার বক্তব্য হচ্ছে কি, যে তুমি যখনই এইভাবে জিনিসটা করতে শুরু করছো তখনই প্রবলেমটা হচ্ছে। আমার আমার যেটা না, বক্তব্য আমি সেটা দেখো আমার লার্জার লাইফ প্রেজেন্টেশন আমি তো মেনে নিতে প্রস্তুত, খালি আমেরিকার হ্যাঁ। কথা উঠবোস করা বন্ধ করলে আমি মেনে নেবো। না, আমার কথা হচ্ছে এই যে কথাটা ছবিটার দেখো, এই কথাটা এখন তুমি এইখানে বলছো তো এই সমাজ মানে কি একসেপ্ট করবে না আমাকে, ঠিক আছে, আমি জানি কি হবে কমেন্ট বক্সে, কিন্তু আমার তাতে ঘন্টা ফারাক পড়তা হয়। আমেরিকার কথা আগে উঠবোস করা বন্ধ, আমার খুব আমার পরিষ্কার একটা কথা, ঠিক আছে। আমার এই ছবিটার একটা কথা রয়েছে যে আমরা এই কারণেই ছবিটার এই যে স্টেটমেন্টটা খুব সমস্যা। দেখো, ওদের মানে মেজর ইকবালকে যেমন দেখাচ্ছে, যেহেতু পাকিস্তানের মধ্যে এই আইএসআই এর হেড, তার যে ডিসিশন সেগুলো কতটা গুরুত্ব রাখে এটা আমরা জানি। এবার সেটাকে যখন দেখাচ্ছে, গোটা ছবিটাকে এমন ভাবেই আনতে পারে, যেহেতু ছবিটার মধ্যে এই দিকটা তৈরি হচ্ছে যে যখন সানিয়াল ভিডিও কলে রয়েছে এবং ওটা শুট আউট করে দিচ্ছে, আমার মনে হয় সানিয়ালকেই ওরা সব থেকে টপ বানাতে পারে, যে আমাদের লড়াইটা হচ্ছে এই উল্টো দিকে সানিয়াল রয়েছে, এ সালা এমন চাল দেবে যে পুরো আমাদের খেলা ঘুরিয়ে দেবে। আমাদের যেভাবে হোক জিনিসটাকে বড় কথা ভাবতে হবে। ছবিতে দেখবে সংলাপ রয়েছে, ইয়ে চায়ওয়ালা আ গয়া আর পুরি जो প্ল্যানিং থি বিগাড় দিয়া। তো এটাকে তুমি কোন লেভেল হাইলাইট করছো? তুমি যদি খুব সূক্ষ্মভাবে ছবিটা দেখো, ছবির মধ্যে এই সংলাপ অরিত্র সাগর নীল 7 থেকে 8 বার রয়েছে, ঠিক আছে। দেখ ইয়ে আ গয়া আর हमारा पूरा প্ল্যানিং চৌপট কর দিয়া। কেন বারবার সুবিন্দর বিকি প্রথমে বলেন অর্জুন রামপালকে যে ইতনা পয়সা খরচা কিয়া, দেখবে ওই জায়গাটা পুরো বিবেক অগ্নিহোত্রী মোডে চলে গেছিল আদিত্য ধার। এইখানেই মানে লাইনটা ক্রস করে ফেলেছে ওই জায়গাটাতে, যে ও ডায়লগ দিয়ে দিয়ে বলছে যে ইউনিভার্সিটি, যে এই যেটা আমাদের এখানে ন্যারেটিভ চলে, যে এখানে একটা সার্টেন ইউনিভার্সিটিতে পড়লে তুমি সে আরবান নাক্সাল। দেখবে ওখানে বলে যে ইউনিভার্সিটি, মিডিয়া, এদের সবাইকে তুই পয়সা খাইয়েছিস, এ করেছিস, কি হলো, আটকাতে পারলি? ওই দেখ শপথ নিচ্ছে, দেখবে এরকম ভাবে বলে ওকে। তো সারাক্ষণ ডাইরেক্টলি অ্যাড্রেস করে যাচ্ছে ওই জিনিসটাকে। এবং আর আমার কথা হচ্ছে, যদি এতটাই ভালো ছিল তাহলে যখন উড়ি অ্যাটাক্সটা হচ্ছে, অ্যাকচুয়ালিতে হয়েছিল উড়ি অ্যাটাক্স, তখন সেখানে মাধবন কেন ইন্টেলিজেন্স ফেলিয়ারটাকে অ্যাড্রেস করছে না? তাহলে তো তোমাকে নেগেটিভ দিকটাও বলতে হবে, যে যখন পুলওয়ামা হচ্ছে বা যখন সেই ইন্টেলিজেন্স ফেলিয়ারটার ব্যাপারে কথা বলো, তাহলে সেটাও নিয়ে কথা বলো। আগের বারে তুমি কথা বলছিলে, ফার্স্ট পার্টে তুমি কথা বলছিলে যে হ্যাঁ এটা ফেলিয়ার হচ্ছে, এটা প্রবলেম, দেখবে সেইখান থেকেই সেট আপ করে এসছে যে একদিন উত্তরপ্রদেশে এরকম কোনো গভর্নমেন্ট আসবে যে এরকম করবে, ঠিক আছে, বুঝলাম। পরে যোগীজির গভর্নমেন্ট এলো, গুলি মারলো এই আতিফ আহমদকে, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিয়ারটা এইবার পরে হচ্ছে, কারণ গল্পটা তো প্রায় 2023 অব্দি আসছে, তাহলে সেইখানে যে ইন্টেলিজেন্স ফেলিয়ার গুলো হয়েছে, যে অ্যাটাক্স হয়েছে, সেগুলো তাহলে লুপহোলস গুলো বলো। তুমি একটা ইনফরমেশন চেপে দিচ্ছ কেন? আর আমার কথা হচ্ছে তুমি চেপে দিতেই পারো, ওয়ান সাইডেড ন্যারেটিভ দেখাতেই পারো, 360 ডিগ্রি দেখাতে হবে না তোমাকে। তাহলে তুমি ডোন্ট টেক দ্য নেমস অফ অ্যাকচুয়াল পিপল, মানে আমি টেররিস্টদের বলছি না, আমি বলছি লিডারদের। তুমি তাহলে ওদেরকে নিয়ে এসে হাইলাইট করছো কেন? তাহলে ওদের তুমি যদি ভালোটাও বলো, গাফিলতিটাও বলো। না, এই ছবির মধ্যে দেখবো আমার যেটা খুব সমস্যার মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখো যেটা অরিত্র বলছে এটার সাথে আমি পুরো একদম আগ্রি করি, যে আমি একদিকে ন্যারেটিভ দেখাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা আজকে 7-8 বছর পর যখন এটা ছবিতে পোর্ট্রে করা হচ্ছে, যে আমরা যে বিষয়টাকে ক্রিটিসাইজ করি ওই বিষয়টা অন্য একটা দিক রয়েছে, সেটা ক্রিটিসাইজ করবে না তুমি। মানে ডিমনিটাইজেশনটা আজকে কেন দেখানো হচ্ছে যেটা দর্শক জানে তারা ভুল জানে, যেহেতু লোক এটা রিসার্চ করবে, এটা নিয়ে মাথা ঘামাবে না, লোকে সিনেমা হল থেকে দেখে বেরিয়ে ভাববে আচ্ছা তাহলে ডিমনিটাইজেশন ক্রিটিসাইজ করে লাভ নেই। এটা তার মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এর পরে ফিউচারে আদিত্যদের কোনো ছবি বানাবে, সেখানে এই যে এলপিজির দাম যে বেড়ে গেছিল
সেটারও এটা রিজন জাস্টিফিকেশন হয়ে যাবে ওখানে, যে এটাও মানে আইএসআই এই কে ধ্বস্ত করার জন্যই আর কি কোনো একটা প্ল্যান ছিল। এই 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 হয়ে যাবে জিনিসটা সব। এই জিনিসটা সত্যি খুব খারাপ। এবং গোটা ছবির একটা পয়েন্টের পর, যেটা শ্রাবণী বললো, অরিত্র বললো, আমি নিজে দেখলাম, মোদিকে ছবিতে মোদিজিকে দেখাচ্ছে যখন টিভি স্ক্রিনে, এমন ভাবেই দেখাচ্ছে, তোমরা ভাবো তার আগে কিভাবে দেখিয়ে দিয়েছে যে কোথাও একটা কি মনে হচ্ছে যে ইনি কিন্তু শেষ, মানে ডিসিশন গুলো কিন্তু আলটিমেটলি এনার হাত থেকেই বেরোচ্ছে। হ্যাঁ এবং ইনি আসার পরে কিন্তু পাকিস্তানে এই আইএসআইডির চাপ হয়েছে, এদের সবকিছুর জন্য কিন্তু ইনি দায়ী। আর শুধু কিন্তু যেটা অরিত্র বলছে যে ওই ন্যাক্সালিস্টদের দেখিয়েছে ওভাবে, ওটা কিন্তু না। দেখবে একটা জায়গায় যখন হচ্ছে ড্রাগস এর ব্যাপারটা হচ্ছে, তখনও কিন্তু বলছে সব না, কটা জিনিসকে একসাথে একটু করে দিল। আমার আদিত্য ধারকে একটাই কোয়েশ্চেন, যে অজিত দোভাল নিজের কেরিয়ার শুরু করেছে তো ইন্দিরা গান্ধীর রেজিমে, এবং নিজের সব সাকসেসফুল প্রথম দিকে যে ইনিশিয়াল মিশন যখন সে নিজে গ্রাউন্ড লেভেলে নেমে করেছে, সেগুলো সব ইন্দিরা গান্ধীর যুগে করেছে সে। ঠিক আছে, সে পাকিস্তানে কাহুটাতে গিয়ে মানে এক্সপোজ করা নিউক্লিয়ার এর ওপর কাজ করছিল পাকিস্তান লুকি, সব ইন্দিরা গান্ধীর সময় করেছে। তো তাহলে এই যে বারবার বলা যে কাজ করতে দেয়নি, আগের কোনো গভর্নমেন্ট কিছুই করেনি, তাহলে ওই যুদ্ধগুলো আমরা জিতেছিলাম কি করে? 71-এর যুদ্ধ, 65-র যুদ্ধ, কার্গিল ওয়ার, এগুলো জিতেছিলাম কি করে? মানে মানে আগে কেউ কিছুই করেনি, মানে অটল বিহারী বাজপেয়ীও কিছু করেনি। অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে কাউকে কিছু বলতে দেখেছো কোনোদিনও খারাপ কথা? উনি ওরকম লোকই ছিলেন না। না, অ্যাকচুয়ালি আমি বলছি অরিত্রদা, অটল বিহারী বাজপেয়ী তো আমি মনে করি দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রীদের মধ্যে একজন, হ্যাঁ যে হ্যাঁ, এগেন ভারতীয় 100%। জনতা পার্টির ছিল, যে এগেন ভারতীয় জনতা পার্টির ছিল। তো এটা কখনই যেন অনেক দর্শকরা যে মনে করবে যে ভারতীয়, এটা ভারতীয় জনতা পার্টি থিং নয়। কারণ আমি না, বলছি এই ছবি, যে যে কোনো ছবি, একজন ফিল্ম মেকার, আমি বলছি সে মাসি, পিসি, দিদি, পিসি, জ্যাঠা, জেঠি, বুঝতেই পারছো আমি কাদেরকে বলতে চাইছি, তাদেরকেও যদি বড় করে দেখানো হয়, আমার প্রবলেম আছে সেটার সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ আমার প্রবলেম আছে। এবং যদি যদি এরকম কোনো ছবি হয় যেখানে লালের দলের কোনো পাকা চুল বুড়োকে খুব সুন্দর করে দেখানো হচ্ছে, আমার তাতেও ইস্যু আছে। আমার আমরা কথা হচ্ছে বলিনি তুমি পলিটিশিয়ানকে তুমি বলিনি আমরা এক্স্যাক্টলি কোনটা? একটা ছবি, ধুলিমালাই একটা পাট্টুর রাজনৈতিক, পলিটিক্স হ্যাঁ, ছবিটাকে যেভাবে জাস্টিফাই করলো ভেটরি মারান, মানে বিদু সালাই নিয়ে তো আমরা বলেছিলাম, তো প্রত্যেকেই বলেছিলাম যে ওখানে যে লেফট একদম উইং পলিটিক্স কে দেখাচ্ছিল গ্লোরিফাই করে, সেটাকে তো আমরা বলেছিলাম, যে ক্রিটিসাইজই করেছিলাম। মানে পার্ট একেবারে এটা ওয়ানে যেটা এমনভাবে দেখালো একটা ভুল হতে পারে, পার্ট টু তে ওই ট্রেন ব্লাস্টটাকে জাস্টিফাই করার জন্য কোথায় চলে গেল ছবিটা। একদমই একদমই। তো এটা লেফট উইং রাইট উইং এর বিষয় নয়, এই জায়গাটা আমার মনে হয় দর্শকদের কাছে ক্লিয়ার হলে একটু ভালো হয়। আমি জানি ক্লিয়ার হবে না, সবাই আজকে তিনজনই গালাগালি খাবো, কিন্তু আমার মনে হয় যে মানে একটা আমার একটা একটা মনে হয় কি, না রেজিম না, শেষ হওয়া দরকার, এই জানো তো, দেখো, একটা আমি রেজিম বলছি শেষ না হলে শ্রাবণী, বোঝা যায় না। আমি এটাই বলতে চাইছি তোমাদেরকে, যে এইটা যদি গালাগালি খাওয়ার ভয় আমরা খালি ওইটাকেই, মানে ওই যেটা হাওয়া চলছে সেটাকেই বলতে থাকি, ইট ইজ আ ভেরি ব্যাড থিং। ঠিক আছে, তাহলে একদম কেউ কি একদম। ভাববেই? আজকে ধরে নাও আমাদের কনভারসেশনটা শুনে ধরো 90টা লোক গালাগালি দিল, দেবে, কিন্তু 10টা লোক যদি ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখে যে না ভাই এটা ফিকশনাল, এটা আমি সিনেমা হিসেবে দেখবো, আমি ক্রাফটম্যানশিপ নিয়ে কোনো কথাই বলছি না, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, ব্যাটম্যানের মতো মাঝে হয়ে যাচ্ছে ছবিটা, ব্যাটম্যান বিগিনস এর ওই স্কেয়ার ক্রো, অসাধারণ মেকিং হয়েছে, আদিত্যদেরকে ফিল্ম মেকার হিসেবে 100-এ 100, কিন্তু যেটা পলিটিক্সটা ভুল সেটাও আমরা কল আউট করবো, আমার এটা সেটা বক্তব্য হচ্ছে সত্যি। সেটা। হ্যাঁ। এবং এবং পার্ট ওয়ানের ক্ষেত্রে যখন এই মানে লোকে বলছিল যে যাদের রাইট উইং তাদের প্রবলেম, মানে রাইট উইং পলিটিক্স দেখাচ্ছে বলে প্রবলেম হচ্ছে অনেকের, তখন কিন্তু আমরাই সেটার বিরুদ্ধে বলেছিলাম, বিকজ পার্ট ওয়ানে কিন্তু এটা এই মাত্রায় ছিল না, সেকেন্ড পার্টে এটা নেক্সট লেভেলে গিয়ে আছে। আর আমার কি বলতো আরো হয়তো দা প্রবলেম, একটা হচ্ছে যে আমি এটা বিবিসির আর্টিকেল গতকাল রাতে আমি অ্যাকচুয়ালি খুঁজে পড়ছিলাম, সেটা হচ্ছে যে বলছে যে 99% যে জালি টাকা, মানে যেটার জন্য আর কি উদ্দেশ্য করে ডিমনিটাইজেশন অ্যাট দি ফার্স্ট প্লেস হয়, 99% কিন্তু রিকভারি হয়ে গেছে। অ্যাকচুয়ালি যাদের কাছে জাল নোট ছিল তাদের কিন্তু সেরকম ভাবে ভুগতে হয়নি, 1% ভুগতে হয়েছে, 99% টাকা রিকভারি হয়ে গেছে। আমি বিবিসি রিপোর্ট বলছি এটা। এক নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো আজকে বামপন্থীরা, আমার যেটা বামপন্থীদের সঙ্গে আচ্ছা সমস্যা, বলছি, শোনো না, অনেক আমার জায়গাতে, তোমরা শোনো, বলছি তোমরা কন্টিনিউ করো, আমি আরেকটা ফোন দিয়ে জয়েন করছি, আমার এটা 2% চার্জ হয়ে গেছে, আমি ওই ফোনটা দিয়ে জয়েন করছি, আচ্ছা তোমরা আচ্ছা আচ্ছা, কন্টিনিউ তুমি করো। তুমি আমরা include মানে করতে পারো। কাটছি তো বলবো। হ্যাঁ না না, হ্যাঁ, তোমরা ঠিক আছে কন্টিনিউ ঠিক করতে আছে থাকো না, আমি জয়েন করছি এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে। না দেখো আমার মানে অরিত্রদা এই জায়গায় শুনলে ভালো হতো, কিন্তু আমার মনে হয় যে বামপন্থীদের এই যে এটার সঙ্গে আমার রূপমদার সঙ্গে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, কোন কেসটাতে আলোচনা হয়েছে আমি বলছি না, বামপন্থীদের এই যে বিভিন্ন জায়গাতে মানে তাদের একটা বক্তব্য থাকে যে মানে দেখে মনে হয় যেন যে তারা মানে যে ওরা টেররিস্ট, ওদেরও একটা দিক রয়েছে, ঠিক আছে, যেটার সঙ্গে আমি একমত নই। মানে টেররিস্ট তো তুমি টেররিস্ট, তাদের বেশি দিক আমি দেখতে যাবো না। হ্যাঁ ছবিতে বা তাদের একটা গল্প দেখানো হলো ঠিক আছে, কিন্তু তার মানে ওরা যেটা করেছে সেটার একটা কারণ আছে, ব্যাখ্যা আছে, বোঝো, ওদের সঙ্গে অন্যায় হয়েছে, এত আমি ন্যাকা কান্নাতে আমি বিশ্বাসী নই।
এবার সেইটা যদি কোনো ছবিতে দেখানো হয়, সেটা যেমন আমার মনে হয় যে সমস্যা। এই কয়েকদিন আগে অ্যাকচুয়ালি রাং দে বাসন্তী, যেটা একটা কাল্ট ছবি, আমরা সেটা নিয়ে কিন্তু প্রত্যেকে কথা বলেছি, এবং সেখানে কি পলিটিক্স কি রয়েছে এবং সেটার সঙ্গে আমরা কতটা একমত নয়, সেটা নিয়ে কিন্তু আমরা ডিবেট করেছি, এবং সেই ডিবেটটা কিন্তু মানুষজন খুব এনজয় করেছে, এবং আমাদের চ্যানেলের মানে দর্শকেরা বলে যে অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট ডিবেট। ঠিক আছে, ইনফ্যাক্ট অনেকে তো বেস্টই বলেছে। অরিত্রদা এসে গেছে। এবং তোমরা এই যেটা যেটা সাগরনী এক্ষুনি বললি, একটা জিনিস দেখবি, যখন হচ্ছে সবাই ধুরন্ধর 2 তে ড্রাগস কিনতে আসে, ঠিক আছে, একটা খুব সামান্য ডায়লগ আছে যে এরা কোত্থেকে বিলং করছে, ঠিক আছে, কেউ বেঙ্গল থেকে নকশাল, কেউ এখান থেকে এই এই সব যে প্রোটেস্ট গুলো হবে সেগুলো ফান্ড, মানে বলে দিচ্ছে, মানে এই যে জিনিসপত্রগুলো না, আমার না এগুলোতে খুব সমস্যা আছে, যে তুমি ভাই পলিটিক্সটাকে নিয়ে গিয়ে ছবিতে এমন ভাবে ফিট করছো যে বলে দিচ্ছে যা যা এখানে কনফ্লিক্ট হচ্ছে, যা যা হবে সেগুলো সব ফান্ড করছে, মানে সেটা বিপরীত পার্টির হোক, অন্য কোনো ইডিওলজির হোক, সেগুলো সব ফান্ড করছে আইএসআই। এই জিনিসটা কিন্তু একেবারেই ঠিক না, মানে এটা এটা কিন্তু সর্বস্তরে কখনোই ঠিক না। আমি না, কালকে এটা ভিডিওতে ব্যাপারটা কিরকম বলতো, যে অ্যান্টি সিস্টেম যে কোনো কথা হলেই সেটার পিছনে পাকিস্তান রয়েছে, আইএসআই রয়েছে, অ্যান্টি সিস্টেম কোনো কথা বলো না, ডোন্ট কোয়েশ্চেন দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য আন্ডারলাইন, বটম লাইন আর কি এটাই। আমি কালকে যা নেগেটিভ দিক, মানে ছবিটা ডিটেল রিভিউ আমি কাল রাতেই শুট করেছি, যে নেগেটিভ দিকগুলো বলেছি, আমার কিন্তু নেগেটিভ দিকগুলো সব হচ্ছে ছবিটার এই পলিটিক্যাল স্টেটমেন্ট গুলো নিয়ে। আমি এটা বলছি না যে এটা একটা প্রোপাগান্ডা ছবি, তোমরা এটার থেকে দূরে থাকো, আমি বলছি না, আমি কিন্তু ছবিটার 90% জিনিসকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু এই যে 10% যে জিনিসটা রয়েছে, এটা কিন্তু আমার মনে হয় ধুরন্ধর পার্ট 1 এর ক্ষেত্রে এরকম ভাবে ছিল না, এবং এরকম ডিরেক্ট ছিল না। মানে এবার যে ডিরেক্টটা করা হলো, মানে এটা আমার মনে হয় এরকম ভাবে জাস্টিফাই করার দরকার ছিল না। আর আমার মনে হয় তাদের নিজেদেরকে মানে মানে সিনেমার দর্শক বলাই উচিত না, যারা রাজ চক্রবর্তী ছবিগুলোর সঙ্গে সঙ্গে সেটা একদম মানে ননসেন্স হয়ে যায়, মানে একদম 100% প্রোপাগান্ডা হয়ে যায়। এবং যখন আজকে আদিত্য ধর একটা ছবি করে বা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী একটা ছবি করে, তখন সেটার মধ্যে তারা কিছু খুঁজে পায় না, এবং তাদের সেটার মধ্যে সমস্ত ভালো সমস্ত ভালো সমস্ত ভালো। আমার মতো তো যদি তোমাকে ধরতে হয় তাহলে দুজনকেই ধরতে হবে। তো সেই জায়গাটা মানে এটা কিছু করা নেই, ঠিক আছে, এটা এখন চলছে, যেদিকে হাওয়া রয়েছে সেদিকে হাওয়া থাকবে। এবং আমার মনে হয় আজকে যারা এটা সেলিব্রেট করছে তাদেরও দেখো ফেস করতে হবে, কারণ কালকে একজন লেফটিস্ট ফিল্ম মেকার আসবে, ঠিক আছে, সে তার দিক তুলে ধরবে এবং এইরকম সেম ক্রাফটের সঙ্গে তুলে ধরবে কিন্তু। কারণ আমি মনে করি না যে লেফটিস্ট ফিল্ম মেকার যারা রয়েছে তাদের কাছে কারো ক্রাফট নেই, ডেফিনেটলি অনেকে রয়েছে যাদের কাছে ক্রাফট রয়েছে, এবং তারা কিন্তু এরকম ভাবেই এরকম গুড স্টোরি টেলিং এর সঙ্গেই আসবে, এবং তারা কিন্তু নিজেদের মতন ফ্যাক্টস কে এদিক ওদিক বানিয়ে বুনিয়ে ভেঙে চুড়ে কিন্তু প্রেজেন্ট করবে। এবং তখন কিন্তু সেটা যারা আজকে ধুরন্ধর 2 এর পলিটিক্স নিয়ে কিছু শুনতে প্রস্তুত নয়, তখন কিন্তু তাদেরও সেটা খারাপ লাগবে দেখতে, যেটা কি দেখাচ্ছে বা এটা তো ভুল দেখাচ্ছে বুঝতে পারছি, তার সত্ত্বেও কিছু বলতে পারছি না। এক আর দুই হচ্ছে এই যে মানে ধুরন্ধর 2 এর মধ্যে যেটা মানে আমার মনে হয়, দেখো অপোনেন্ট পার্টিকে আমার পছন্দ না হতে পারে, অপোনেন্টকে আমি ক্রিটিসাইজ করতে পারি, অনেক কিছু হতে পারে, কিন্তু তাদের সঙ্গে যে এই যে একদম ডিরেক্ট মানে একটা টেরোরিজমের লিঙ্ক দেখিয়ে দেওয়া, ঠিক আছে, যে এরাই হচ্ছে যে মানে টেরোরিজমকে প্রমোট করে, ঠিক আছে, আমরা হচ্ছে টেরোরিজমকে ব্যাশ করতে এসেছি, ওরা তো প্রমোট করেছে এত এত বছর ধরে। মানে দেখো হতে পারে যে ওরা অনেক কিছু খারাপ করেছে, 100% খারাপ করেছে, এবং সেই জন্যই সরকার থেকে সরে গেছে, কিন্তু সেটার মানে এটা নয় যে তুমি ওদেরকে মানে একটা কাইন্ড অফ টেররিস্ট গ্রুপের সঙ্গে আতাত রয়েছে এইরকম দেখানো যে প্রচেষ্টাটা, এটা খুব ননসেন্স। মানে কালকে 10 বছর বাদে যদি কেউ বলে যে আমাদের এখন যারা লিডার তাদের সঙ্গে টেররিজমের লিঙ্ক রয়েছে, মানে এটা আমারও খারাপ লাগবে দেখতে, যে ভাই আমাদের প্রধানমন্ত্রী এক সময়, তো আমি তার ব্যাপারে আমি খারাপ মানে ক্রিটিসাইজ আমি করবো, কিন্তু তার মানে এই নয় যে আমি একটা আলটিমেট ননসেন্স কথা শুনবো তার ব্যাপারে, ঠিক আছে। তো কারণ এই জিনিসগুলো আমি যেটা মানে অরিত্র ছিল না, সাগনিল বলছিল, আমি ওই কথাটার সাথে পুরোপুরি এগ্রি করি, যে আমাদের এটাতে আমরা নিজেরাই এটা নিয়ে কথা বলেছি, যে বহু এমন মানে পলিটিক্যাল বিলিভস এর লোকদের রয়েছে যাদের হচ্ছে এরকম ধরনের স্টেটমেন্ট রয়েছে যে এরা টেররিস্ট, এদের একটু দিকটা বোঝো, ঠিক আছে, এদেরও হয়তো কোনো দিক রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। এবার এটাতে আমার মনে হয় আমাদের তিনজনেরই কোথাও একটা কি আপত্তি রয়েছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার কিন্তু এটাতেও আপত্তি রয়েছে, যেটা ধুরন্ধর 2 এর মতো ছবির ক্ষেত্রে হচ্ছে, যে আমাদের ইন্ডিয়াতে যা প্রোটেস্ট হচ্ছে, যা ইস্যু হচ্ছে, সেটা কেউ উগ্রবাদী লক্ষ্য নিয়ে করুক, কেউ যে কোনো একটা ইন্টেনশন নিয়ে করুক, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট, এবং সেটাকে ফান্ড করছে আইএসআই। তাহলে ধরো কালকে ধরো আমি একটা সিনেমা বানালাম কলকাতায় বসে, যেখানে আমি দেখালাম যে এই যে এখানে টিচার্স প্রোটেস্ট হয়েছিল করোনাময়ীতে চাকরি নিয়ে, সেটা ধরো বাংলাদেশ থেকে ফান্ডিং আছে, বাংলাদেশ থেকে উকসে ইচ্ছা করে করছে, বা ধরো আমি ফ্লিপ করে দিলাম, আমি ধরো দেখালাম যে সেন্ট্রাল থেকে ফান্ডিং আছে, সেন্ট্রাল থেকে এটার পিছনে উস্কানি মারছে বলে সবাই করোনাময়ীতে গিয়ে বসে, যদি আমি এরকম সিনেমা দেখি আমি তো দেখাতেই পারি, ঠিক আছে, তো সেটাও তো করে দেওয়া যায়। তাহলে তো আমি ওটাই বলছি, আমি এখানে বলতে চাই, তোমরা মিউনিক সিনেমাটা দেখে নিও একবার,
মিউনিকটা মোস্ট প্রবলি মনে হয় প্রাইম ভিডিওতে আছে, খুব অসাধারণ সিনেমা স্পিলবার্গের বানানো। তো মিউনিক সিনেমাটার থেকে প্রচুর ইন্সপিরেশন নিয়েছে আদিত্যদা। আমি কেন বলছি যে কোনো লোক যদি সেন্সিবল ডিরেক্টর হয়, তার যদি ইন্টেনশন পুরো ক্লিয়ার থাকে, আর সে কি করে, দেখুন জিউদের ওপর প্রচুর অত্যাচার হয়েছে, আমরা জানি ইসরায়েল আমাদের বন্ধু হয়, ইন্ডিয়ার বন্ধু হয়, আর জিউদের ওপর প্রচুর অত্যাচার হয়েছে। স্টিভেন স্পিলবার্গ নিজে একজন জিউ, ঠিক আছে, তার প্রচুর অত্যাচার হয়েছে, সে একটা শিন্ডার্স লিস্টের মতো ছবি বানিয়েছে, ঠিক আছে, যেটার এক্সাম্পল সবাই দেয়। এবার সে যখন এই মিউনিক সিনেমাটা বানাচ্ছে, সেখানে দেখাচ্ছে যে মোসাদ বদলা নিচ্ছে ওই টেররিস্টদের ওপর যারা ওদের প্লেয়ারদেরকে মেরে দিয়েছিল। কিন্তু সেখানে প্রোটাগনিস্ট একটা পয়েন্টে কোয়েশ্চেন করছে নিজের অথরিটিকেই, যে ভাই তুমি যে এই যে আমাকে রিভেঞ্জ নিতে পাঠাচ্ছ, এই রিভেঞ্জটা নেওয়ার পরে কি সব সলভ হয়ে যাবে? ইজ ইট দ্য এন্ড? দ্য রিভেঞ্জ ইজ দ্য এন্ড? এবং ওর উপর এই যে সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্টটা পড়ছে, ও যে ভায়োলেন্সটা করছে, ও রিভেঞ্জটা নিচ্ছে নিজের দেশের জন্যই নিচ্ছে, বাট ওর উপর একটা ইম্প্যাক্ট পড়ছে তার। এবং ওর লাস্টে সেটা আমরা দেখতে পাই, ওই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা। একটা সিন আছে বিছানার উপর পুরো শুয়ে থাকে, দেখো তোমরা সিনেমাটা, তাহলে তুমি বুঝতে পারবে আমি বলতে কি চাইছি। তো আমার কথা হচ্ছে, এইটা যখন একটা জিউ লোক জিউদের উপরই টেররিস্টরা অ্যাটাক করেছে, সেটার বদলা নেওয়াই দেখাচ্ছে পুরো সিনেমাটা। তাই টেনশন, এই যে সাসপেন্স আমি বলছি না, ওখানে ওই সাসপেন্স, একটা ফোনের সাথে বোম লাগিয়ে দেয়, ফোনটা রিং করলে যে ধরবে বোম ফাটবে, একটা বাচ্চা ফোনটা ধরে, এবার সেটাকে ওরা ডিসকানেক্ট করতে যায়, হেভি টেনশন, মানে দারুণ ডিরেকশন, মানে তুমি ভাবতে পারবে না, আউটস্ট্যান্ডিং সিনেমা। তো এবার সেখানে তো স্টিভেন স্পিলবার্গ যেরকম সে বদলাটাও দেখাচ্ছে, একটা ইন্ট্রোস্পেকশনও দেখাচ্ছে, যে এই যে আমি প্রতিশোধটা নিতে যাচ্ছি, এই প্রতিশোধটা নিলেই কি সব সলভ হয়ে গেল? সেই একটা ইন্ট্রোস্পেকশন আছে। এবার আপনি কি স্টিভেন স্পিলবার্গকে তাহলে দেশদ্রোহী বলবেন বা জিউ হেটার বলবেন? কেউ তো সেটা বলে না, কোনো জিউ বলে না, কোনো ইসরায়েলি লোক বলে না কিন্তু যে স্টিভেন স্পিলবার্গ ইজ আ জিউ হেটার। যেহেতু ইন্ট্রোস্পেকশন করেছে, যেহেতু কোয়েশ্চেন করেছে, নিজেকে সেলফ কোয়েশ্চেন করেছে, তাই জন্য সে খারাপ হয়ে গেল, এটা কিন্তু কেউ বলে না। তো যার ইন্টেন্ট ক্লিয়ার হবে না, সে ধরো একটা একটা ঘটনা ধরো ঘটেছে হিস্টোরিক্যালি ফ্যাক্ট, কিন্তু সেই ফ্যাক্টটাকে দেখাচ্ছেও, কিন্তু সেখানে একটা নিজের তার একটা হিউম্যান জিনিসও নিয়ে আসছে, যে ভাই এটা যেটা হয়েছিল সেটা কি ঠিক হয়েছিল, এটাতেই কি জিনিসটা সলভ হয়ে গেছে, তারপরে কি কোনো টেররিস্ট মানে অ্যাটাক কি ইসরায়েলে হয়নি? বোঝাতে পারছি? না না অরিত্রদা, তুমি যেটা বলছো না, এইখানে কি বলতো, আমি বলছি যে মানে ফিল্ম মেকার কিছু হয় হচ্ছে যে এই এরাতে রাজত্ব করবে, আর কিছু ফিল্ম মেকার হয় যারা হচ্ছে 200 বছর 500 বছর রাজত্ব করবে। সন্দীপ রেড্ডিভাঙ্গা এবং আদিত্য তোর আমার মনে হয় না 200 বছর রাজত্ব করবার জন্য এসছে, আমি খুব অনেস্টলি বলছি। আদিত্য তোর একজন এমন ফিল্ম মেকার বা সন্দীপ রেড্ডিভাঙ্গা একজন এমন ফিল্ম মেকার যারা তাদের এরাতে রাজত্ব করবে, কিন্তু আমার এনাদের ছবি 100 বছর বাদেও লোকে দেখবে, এবং হিউম্যানিটির জায়গা থেকে আমার মনে হয় মানে আজকে যদি কেন যদি আদিত্যধারের ছবি থেকে আমি বলছি কি, যদি তার পরবর্তী ছবি হয়, এই ছবিটার মধ্যে এই পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা এটা একটু অফ, বা এই জোনে ছবিটা পড়ে না, আমার মনে হয় কি যে আদিত্যধার ক্রাফট ওয়াইজ যেহেতু এতটাই মানে লোকটা শার্প, তো ওর ছবি এমন হতেও পারে যেটা হচ্ছে আর ক্রিটিসিজম ফেসই করলো না কোনোভাবে, এটাও হতে পারে। কিন্তু যেহেতু ও এখনো পর্যন্ত আমরা মাত্র দুটো ছবি দেখছি, ধুরন্ধর 2 একটাই ছবি দেখছি আমরা, না, কিন্তু যেগুলো প্রডিউসও করেছে, তুমি যদি দেখো বারামুল্লা হরর ফিল্ম, সেখানে ওইটা ছিল। ইভেন তুমি দেখবে যে আর্টিকেল 370 সেটাতেও ছিল। তো ইন্টেন্টটা পরিষ্কার বোঝা যায় না। কিন্তু যদি ও এমন একটা জোন বা এমন একটা ছবি নেয় যেই ছবিটার মধ্যে কোনোভাবে হচ্ছে এই পলিটিক্যাল দিকটা সেরকম ভাবে উঠে আসছে না, তাহলে আমার মনে হয় সেটা নিয়ে আমাদের জাজমেন্টটা দেওয়া বা সেটা নিয়ে কথা বলাটা আরো বেশি আমাদের পক্ষে সহজ হয়, বা সেই সময়টা এখন আসেনি আমার মনে হয়। তবে আমি আমার আজকের ভিডিওটা এখানে আমি আমার কথা বলে শেষ করবো, মানে বাদ বাকিরা ওরা বলবে, আমি আর কিছু বলবো না। আমি এটুকুই বলবো যে ধুরন্ধর 2 এর মধ্যে এই এত সমস্যা, যেহেতু এত ভালো একজন ডিরেক্টর, আমি যখন ছবিটা দেখছিলাম এই প্রত্যেকটা পয়েন্ট আমি ভিডিওতেও বলছিলাম, আমার কিন্তু দেখার সময় মনে হচ্ছিল এটা সমস্যা, কিন্তু ও এতটাই ভালো একজন ডিরেক্টর না, এগুলো সব ভুলিয়ে দিচ্ছে। মানে পরক্ষণে একটা এমন সিনের স্টেজিং, এমন এমন জিনিসপত্র হচ্ছে, টেনশনে মজাতে সিটি মারতে গিয়ে ওগুলো ভুলে যাচ্ছি, এবং শেষ ভাগে একটা ছবি যখন ইমোশনালও করে দিচ্ছে, ওগুলো মাথায় থাকছে না। তো এটাই হচ্ছে বিষয়, যে ছবির কিন্তু গুণগত মান কোনোভাবে আমি যেটা রূপম বলছে, আমি এটাই কথাটা আমিও এটা দিয়ে কনক্লুড করব, যে অনুভব সিনহা IC814 খুব ভালো সিরিজ বানিয়েছে, কিন্তু ও একটা ইনফরমেশন চেপে দিয়েছে। কি চেপে দিয়েছে? ISI এর ইনভলভমেন্টটাকে চেপে দিয়েছে, বাকি সব দেখিয়েছে কিন্তু একটা জিনিসকে চেপে দিয়েছে, যে পাকিস্তান কিছু জানতো না, এটাই ও বলতে চাইছে। একটা টুক করে চেপে দিয়েছে, তখন অনেক লোকে মানে কল আউট করেছে, যাই হোক। তো এবার ব্যাপার হচ্ছে
সেরকম যেরকম অনুভব সিনহাও একটা দিক চেপে দিচ্ছে সেটা ঠিক নয়, যেরকম ওরও ভুল ওটা, ও টেকনিক্যালি খুব সাউন্ডেড অনুভব সিনহা, রাইটিং ইত্যাদি মেকিং। সেম ভাবে আদিত্য ধরো যেরকম সিলেক্টিভ ইনফরমেশন, যে একটা ইনফরমেশনকে চেপে দিলাম, একটা দিক খালি দেখালাম। আমার বক্তব্য হচ্ছে এটা আপনি দেখুন, আপনাকে হলে গিয়ে দেখুন, বারবার, আমিও তো দ্বিতীয়বার যাবো দেখতে, আমার হেভি লেগেছে, কিন্তু সিনেমা হিসাবে দেখুন, বেরিয়ে এসে কিন্তু ওটার ভিত্তিতে নিজের ওপিনিয়ন গুলো তৈরি করবেন না, এবং ওটার ভিত্তিতে কিন্তু কোনো মানুষকে জাজমেন্টও করবেন না। যে আপনার এখন বেরিয়ে এসে কিছু কিছু লোকজন এরকম আছে জানো তো, হল থেকে বেরিয়ে না হিরো নিজেকে ভাবতে শুরু করে, এবং তখন সে অনেক রকম জিনিসপত্র করে। অ্যানিমাল দেখে তো প্রচুর লোক এরকম বেরিয়েছিল, ঠিক আছে। দেখো আমার কি মনে হয় বলো তো, আমি এখানে একটা কথা বলবো, লাস্ট আমি এটাই বলে এন্ড করবো। আমি জ্যামির অ্যাকচুয়ালি রিভিউ দেখছিলাম, জ্যামি লাস্টে এটা বলে কনক্লুড করেছে, খুব ভালো লেগেছে কথাটা আমার, যে ট্রিট দিস মুভি অ্যাজ ইনগ্লোরিয়াস বাস্টার্ড। বাট ইনগ্লোরিয়াস বাস্টার্ড নিজে জানে যে আমি মানে আর কি সিরিয়াস ছবি নই, কিন্তু ধুরন্ধর 2 জানে না সেটা। এইটুকু পার্থক্য মাথায় রেখে যান এবং ছবিটা দেখুন, ভালো ছবি হয়েছে, এনজয় করবেন আপনারা। এবং আমার মনে হয় যে টেকনিক্যালি সুপিরিয়ার ছবি, তো ডেফিনেটলি এনজয় করার মতন, এন্টারটেনিং, ডেফিনেটলি মেইন স্ট্রিম ছবি হিসেবে দুর্দান্ত। কিন্তু এগেন সিনেমার শুরুতে এটা পরিষ্কার মেকাররাও কিন্তু বলে দিয়েছে যে এর মধ্যে কিন্তু প্রচুর ফিকশন রয়েছে। একটা 2 মিনিটের একটা ডিসক্লেমার আসে কিন্তু সেখানে, তুমি দেখবে যে সেখানে কিন্তু পরিষ্কার বলছে যে ফিকশন। এবার ফিকশন বলে তারপর যা দেখাচ্ছে সেটা আলাদা বিষয়, মানে যিনি ছবিটা নিজেকে প্রচন্ড সিরিয়াসলি নেয় সেটা একটা প্রবলেম। আমরা এতক্ষণ সেটাই অ্যাকনলেজ করার চেষ্টা করব। এইটাই হচ্ছে, এই যে তুমি যেটা বললে না, এই যে ট্যারেন্টিনোর কথাটা, ট্যারেন্টিনো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে বলে দিয়েছিল যে এটা হচ্ছে আমার ভার্সন, আই ডোন্ট কেয়ার, মানে আমি চাই এটা দেখতে। হি ইজ ক্লিয়ারিং দ্যাট। বা ধরো RRR এর ক্ষেত্রে রাজামৌলি ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে যে এটা ফিকশনাল একটা টেক, এটা হয়নি অ্যাকচুয়ালি। বাট আদিত্য ধার কি করছে, বলছে না এটা এক্সপ্লিসিটলি, বলছে হ্যাঁ আমরা তো এরকমই দেখিয়েছি রিয়েল, হ্যাঁ ঠিক আছে, খুব সিলেক্টিভ জায়গাতে কি ও বলছে যে হ্যাঁ এটা। তুমি দেখবে উড়ির সময়ও ঠিক আছে যে হ্যাঁ এরকম তো হয়েছে, ঠিক আছে, কিন্তু পরে যখন SWA তে গিয়ে একটা ইন্টারভিউ আছে রবিন ভাটের সাথে, সেখানেও এক্স্যাক্টলি বলছে যে হ্যাঁ আমি এটা, দিস ইজ ক্লোজ টু রিয়ালিটি, সাম থিংস আর ফিকশনালাইজড। এবার যখনই এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে না ইন্টারভিউতে এসে বা কিছুতে এসে, তখন লোকে ভাবতে শুরু করছে যে এটাই রিয়ালিটি, এটাই এরকমই দেখিয়েছে, এরকমই হয়েছে। এক্স্যাক্টলি তো সেম ভাবে হয়নি না। আমি আবার ওইটাই বলবো যে মেকাররা শুরুতে ডিসক্লেমার দিয়েছে যে অডিয়েন্স ম্যাচিওর এবং অ্যাডাল্ট ছবি, তো অডিয়েন্সকে নিজের ম্যাচুরিটি কাজে লাগাতে বলা হয়েছে। অডিয়েন্স নিজের যেরকম যার যা ম্যাচুরিটি সেই অনুযায়ী কাজে লাগাবে, আমাদের যা ম্যাচুরিটি সেই অনুযায়ী এতক্ষণ আমরা আলোচনা করলাম। এই আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, লাইক যার ক্যামিওতে সবথেকে বেশি হাততালি পড়েছে তুমি তাকেই সব থেকে বেশি ক্রিটিসাইজ করেছো, আর সাবস্ক্রাইব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।